আসসালামু আলাইকুম, শাহাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সবাই এখনো আসে নাই। তো নতুন মার্ক ডিস্ট্রিবিউশন সম্বন্ধে কিছু কথা বলার ছিল আসলে। সেটা একটু পরে বলবো, আসলে সবাই আসুক তারপরে। আর আপনাদের ওকে। এই প্রজেক্টের যে গ্রুপ, সেটা সিলেক্ট করে দিয়েছি। তো আপনারা মনে হয় দেখেছেন। এখন জি স্যার সবার যে দেখুন। মানে সবাই যেটা নিয়ে ওকে একেবারে থাকবেন সেরকম বিষয় না, আসলে হয়তো দু একজনের সমস্যা হতে পারে। তো ওইটা নিয়ে কথা বলবো একটু পরে, ঠিক আছে? আচ্ছা। জি স্যার। আচ্ছা, একটা মিনিট, একটু 1 মিনিট। আচ্ছা, আমার মনে হয় আমি আগে ক্লাসটা নিয়ে নিই। কিছুদূর নিয়ে সবাই যখন আসবে, তখন এই দুটো টপিক নিয়ে আমি কথা বলতেছি, সমস্যা নেই। ওকে স্যার। স্যার সকাল থেকে স্যার নেটে প্রবলেম হচ্ছে স্যার ডিসকানেক্ট হয়ে গেলে স্যার অ্যাটেন্ডেন্স কি কনসিডার করা হবে? হ্যাঁ, সমস্যা নেই, কনসিডার করবো। তো আমাদের হচ্ছে ওই ডিপ লার্নিং এর বেসিক যত বিষয় ছিল, আমরা সব মোটামুটি খুব ডিটেলসে কভার করেছি। এছাড়া আমরা আসলে সিগনিফিকেন্স টেস্টিং সম্বন্ধেও গত ক্লাস পর্যন্ত করেছি। একটা ভালো আইডিয়া আসলে আমাদের হয়েছে এখন, যে আসলে পি ভ্যালু বা এগুলো কিভাবে কাজ করে। তো আজকে আসলে আমাদের টপিক হচ্ছে সিএনএন, বা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। আসলে আমার লেখা হচ্ছিল ফুল ফর্মটাই, প্রথমবার লিখতেছি। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে। তো আমরা আসলে এই ধরনের নেটওয়ার্ক এখানে পাশে বা ডান সাইডে যেটা আমি লিখেছি আর কি, এই ধরনের নেটওয়ার্ক তো আমরা আসলে অলরেডি দেখে ফেলেছি। তো এগুলোর নাম আসলে নর্মালি বলা হয় আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক অথবা হচ্ছে এএনএন। আর আমরা আজকে বলবো হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক অথবা হচ্ছে সিএনএন, যেটাকে বলা হয় সংক্ষেপে, ঠিক আছে। তো আমরা আসলে মানে শুরুতেই যেটা আসলে দেখবো সেটা হচ্ছে মানে সিএনএনটা আসলে আসলো কেন, মানে এটা আসলে আসার পেছনে কোনো মানে কারণটা কি। মানে এটা তো আর এমনি না, মানে যে একটা মানুষের মনে হচ্ছে ঠিক আছে এই নেটওয়ার্কের কত ইউজ করবো, ভালো লাগছে না আমার, একটা কাজ করি নতুন একটা network বানাই। বিষয়টা আসলে এমন না কিন্তু আসলে। তো এখানে আসলে একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানো হয়েছে আসলে। তো এটা আমি একটু বুঝাই। আচ্ছা, স্ক্রিন থেকে শেয়ার হয়েছে আমার? জি স্যার দেখা যাচ্ছে। শেয়ার হয়েছে, ওকে। আচ্ছা, তো আমার আসলে দুইটা ইমেজ এখানে দেওয়া আছে। দুইটারই ডিমেনশন হচ্ছে 128 × 256, এই সাইজের ইমেজ। মানে 128 হচ্ছে আমার হাইট, আর 256 হচ্ছে আমার উইথ। তো এখানে আসলে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে আসলে ইউ হ্যাভ টু ডিটেক্ট ইউ হ্যাভ টু ডিটেক্ট ফ্রম এন ইমেজ ইফ দেয়ার ইজ এনি হিউম্যান অর নট। মানে একটা ইমেজের মধ্যে কোনো হিউম্যান আছে কিনা, ঠিক আছে। একটা ইমেজের মধ্যে একটা হিউম্যান কি আছে কিনা, সেটা আপনাকে আসলে বলতে হবে। তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ বাইনারি ক্লাসিফিকেশন, যেখানে আউটপুট হচ্ছে হয় 0 না হয় 1। যদি কোনো হিউম্যান না থাকে তাহলে আমরা হয়তো বা 0 দিব, আর হিউম্যান থাকলে হয়তো বা আমরা 1 দিব, ঠিক আছে। তাহলে আমাদের কি মানে প্রবলেমটা বোঝা গেছে এখানে কি করতে হচ্ছে আমাদের। জি স্যার বুঝতে পারছি। এখন এখানে তো আসলে বোঝা যাচ্ছে দুটো ইমেজে আসলে হিউম্যান আছে, কাজে দুইটা ইমেজে আসলে 1ই হওয়া উচিত। এবং হচ্ছে হিউম্যান দুটার যে হচ্ছে স্ট্রাকচার, মানে মোটামুটি সিমিলার, মানে এমন না যে মানে একজন বসে আছে একজন দাঁড়ায় আছে, এরকম কিছু না আসলে। মানে খুবই সিম্পল, দুজনে দাঁড়ায় আছে। যদিও আমি যে মানুষ থাকতে পারি বা আমার যে স্ট্রিট ফিগার, সেটা অলওয়েজ দাঁড়াই থাকে, বসার কোনো সুযোগ নাই যদিও, আর আমার আঁকার হাত খুব ভালো। তো এখন এখানে যেটা হচ্ছে যে মানে ভালো কথা, ঠিক আছে, এটা দুটোই 1 দেওয়া উচিত। দেখে মনে হচ্ছে খুব ট্রিভিয়াল, আসলে বিষয়টা এতটা ট্রিভিয়াল না কেন সেটা নিয়ে আমি একটু কথা বলি। তো আমরা একটু আমাদের এএনএন এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, এটা আমাদের নেটওয়ার্কের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। তো আমাদের এখানে ইনপুটটা কি, ইনপুটটা হচ্ছে একটা ভেক্টর, তাই না? এটা তো আমরা বুঝি নাকি যে আমাদের যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের যে ইনপুট হিসেবে আমরা ভেক্টর দিই, জি স্যার। একটা ভেক্টর দিই। বা এখানে আসলে 3 সেটের একটা ভেক্টর দেখানো হচ্ছে ছবিতে। তো এটা 3-এর জায়গায় 300 হতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু এখানে যে জিনিসটা আছে এটা আসলে একটা ম্যাট্রিক্স। এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তার মানে জি হচ্ছে স্যার। ম্যাট্রিক্সে কিন্তু সরাসরি মানে আমি ম্যাট্রিক্সে সরাসরি কিন্তু এই ফরম্যাটে কিন্তু আমি আসলে আমার এএনএন এর মধ্যে দিতে পারবো না আসলে। আমাকে কি করতে হবে, আমাকে এই জিনিসটাকে একটা ভেক্টরে রূপান্তরিত করতে হবে, ভেক্টরে কনভার্ট করে সেই ভেক্টরকে আমার এখানে আসলে ফিট করতে হবে, ঠিক আছে।
তো সেটাও তো আসলে কোনো সমস্যা না, তাই না? আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এই ম্যাট্রিক্সকে একটা ভেক্টরে রূপান্তরিত করতেই পারি, যেটা ডিমেনশন হবে হচ্ছে এই দুটোই গুণ করলে কত হয়, 128 ইন্টু 256, আচ্ছা 32,768। ভালো। তার মানে হচ্ছে একটা 32,768 সাইজের একটা ভেক্টর আমি নিতে পারি, নিয়ে আমি এখানে আসলে ফিট করতে পারি। তো সলিউশন তো হয়ে গেল, সিম্পল সলিউশন। আমরা এরপরে আউটপুট হিসেবে কি দিব, হয় মানে 0 থেকে 1 এর মধ্যে একটা সংখ্যা আমি দিতে পারি। তো এটা তো ফেয়ারলি সিম্পল একটা বিষয় হয়ে গেল। কিন্তু এখানে সমস্যা আসলে এটা না, সমস্যা মেইন যেটা সেটা হচ্ছে দেখেন, এই যে 128 ইন্টু 256, এটা আসলে কি, ম্যাট্রিক্সটা আসলে কি জিনিস? এটা একটা পিক্সেল ম্যাট্রিক্স না? দিস ইজ এ পিক্সেল ম্যাট্রিক্স, রাইট? জি স্যার। মানে প্রত্যেকটা একটা করে পিক্সেল, তাই না? মানে এখানে হচ্ছে আমার সর্বমোট 32,768টা পিক্সেল আছে। মানে ছোট ছোট পিক্সেল আছে, এখানে একটা পিক্সেল, এখানে একটা পিক্সেল, এরকম ছোট ছোট পিক্সেল আছে অনেক। তো এখন একটা জিনিস দেখেন, এই ইমেজের যে পিক্সেল ভ্যালু আর এই ইমেজের যে পিক্সেল ভ্যালু, এরা কি সিমিলার নাকি একদম আলাদা? আলাদা স্যার। এই দুটা কিন্তু একেবারে আলাদা হবে, কারণ হচ্ছে এই ইমেজের মধ্যে এখানে কিছু, এখানে এই যে মানে জিরো গুলো এই জায়গায় থাকবে আর কি। মানে জিরো মানে তো আসলে ব্ল্যাক, আমরা আসলে নর্মালি বুঝি যে ব্ল্যাককে আমরা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করি নর্মালি, জিরো মানে ব্ল্যাক। তো এখানে এখানে আর কি অনেক জিরো থাকবে এখানে, কিন্তু এই ইমেজে জিরো গুলো থাকবে হচ্ছে একদম ভিন্ন একটা জায়গায়। ঠিক আছে, একদম ভিন্ন একটা জায়গায় জিরো গুলো থাকবে। তো আমাদের এন আসলে এই জিনিসটা আসলে খুব একটা অভ্যস্ত না। তার কারণ হচ্ছে মানে যদি জিরো, মানে দেখে না, মানে আমাদের এন কি এক্সপেক্ট করে যে আমাদের একই টাইপের ক্লাসে আসলে একই টাইপের ভেক্টর আসবে, মানে ক্লাস ওয়ান এর ভেক্টর গুলো কাছাকাছি হবে, ক্লাস জিরো ভেক্টর গুলো অন্যরকম হবে, এটা এক্সপেক্ট করে। কিন্তু এখানে কিন্তু ভেক্টরের চেহারাই পাল্টে যাচ্ছে একেবারে, মানে এই এটার যে ভেক্টর আর এটার যে ভেক্টর একদম আলাদা হবে সম্পূর্ণ। সবাই কি এটা নিয়ে একমত? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা একটা মিনিট একটু দাঁড়ান। আচ্ছা, তো তার মানে আসলে মানে ইমেজ নিয়ে আমরা যখন কাজ করব আসলে, বা ইমেজ বা হচ্ছে আমি আরো কিছু টাইপ দেখাবো একটু পরে, এগুলো নিয়ে আমরা যখন কাজ করব তখন আসলে আমাদের এরকম মানে জাস্ট ভ্যালু নিয়ে চিন্তা করলে আমাদের আসলে হবে না অ্যাকচুয়ালি। মানে আমাদের আসলে চিন্তা করতে হবে মানে প্যাটার্ন নিয়ে আসলে। আসলে কথা হচ্ছে আমাদের লোকাল প্যাটার্ন নিয়ে চিন্তা করতে হবে, কারণ এখানে এই দুটো ইমেজের যে প্যাটার্ন সেটা কিন্তু সেম, মানে এই প্যাটার্নটা হচ্ছে দুইটা ক্ষেত্রে উপস্থিত। ঠিক আছে, মানে লোকাল একটা প্যাটার্ন আছে যেটা কিনা আসলে দুই ক্ষেত্রেই কি প্রেজেন্ট। ঠিক আছে, তো আপনাকে আসলে এই প্যাটার্নের যে ফিচার সেগুলো আসলে লার্ন করতে হবে। তার মানে আসলে মানে এই প্যাটার্নের ফিচার লার্নিং বা লোকাল প্যাটার্ন লার্নিং, এটা আসলে মানে এএনএন দিয়ে আসলে হবে না। এটার জন্য অন্য কিছু আমাদের লাগবে আসলে, যেটা আসলে মানে ফিচারের প্রতি মনোযোগ দেয়, rather than concentrating on separate pixel values। ঠিক আছে, এটা কি আমরা কি বুঝতে পারতেছি? স্যার একটু উদাহরণ দিলে মানে আর একটু সামনে গেলে হয়তো বুঝবো মানে কিভাবে ফিচার গুলা। না, কিভাবে বুঝতে হবে না, কিন্তু আসলে কি আমাদের করতে হবে সেটা কি বোঝা গেছে? মানে আমাদের আসলে লোকাল প্যাটার্ন গুলো আসলে লার্ন করতে হবে, লোকাল প্যাটার্ন গুলো আসলে কি একটা ছবির মধ্যে। স্যার ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে তো প্যাটার্ন অনেক রকম হতে পারে স্যার। অনেক রকমের লার্ন করবো আমরা। ধরেন যে আপনার 1,000 রকমের জিনিস লার্ন করতে হবে, তো আমি যদি বলি আপনাকে যে আমি আসলে 1,000 রকমের জিনিস লার্ন করবো, তাহলে হয়তো আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু আমরা লার্ন করবো আসলে 1,000 রকমের জিনিসই। জি স্যার। তো মেইনলি আসলে তিন টাইপের সিস্টেম এক্সিস্ট করে আসলে, 1D 2D এবং 3D। তা আমরা আসলে আমাদের এই কোর্সে 2D এর উপরেই আসলে মেইনলি ফোকাস করবো আমরা, কারণ 2D বুঝলে আসলে আপনি 3Dও নিজে শিখতে পারবেন, 1Dও শিখতে পারবেন নিজেই, কারণ মোটামুটি কনসেপ্ট গুলো আসলে সিমিলার। তো 1D সিএনএন মেইনলি ইউজ করা হচ্ছে সিকোয়েন্স টাইপ ডাটার উপরে, মানে এটা আপনাকে আসলে বুঝতে হবে যে কোনটার মধ্যে কোনটা ইউজ করা হয় আসলে, বা তাহলেই আলটিমেটলি আপনি কাজ করতে পারবেন। এই জন্য এই জিনিসটা দেখানো আর কি। তো সিকোয়েন্স টাইপ ডাটা মানে আসলে কি, মানে হচ্ছে মনে করেন যে একটা সেন্টেন্স কি একটা সেন্টেন্স ইজ এ সিকোয়েন্স অফ ওয়ার্ডস, তাই না?
তারপরে a document is also a sequence of words or it can also be depicted as a sequence of sentences, তাই না? তারপরে ডিএনএ হচ্ছে কি? ডিএনএ হচ্ছে সিকোয়েন্স অফ নিউক্লিওটাইডস, মানে যে এ টি সি জি এ এ এরকম কিছু নিউক্লিওটাইডের একটা সিকোয়েন্স হচ্ছে ডিএনএ। তারপরে হচ্ছে প্রোটিন। প্রোটিন হচ্ছে কি? কিছু অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স। তো এই ধরনের যত রকমের সিকোয়েন্স ডাটা টাইপ ডাটা আছে আসলে, তো এগুলোর উপর যে যত রকমের ক্লাসিফিকেশন বা হচ্ছে ফিচার এক্সট্রাকশন টাইপের কাজ যেগুলো আমরা করে থাকি, তো সেগুলোর জন্য আমরা আসলে 1D সিএনএনটা ইউজ করে থাকবো। 2D সিএনএনটা হচ্ছে যেটা নিয়ে আমরা কাজ করবো আসলে, এটা নিয়ে আমরা বিস্তারিত দেখবো আসলে। এটা আসলে মেইনলি ফটো বা ভিডিও ইমেজ টাইপ ডাটা নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? মানে আপনারা যে এই যে দেখেন যে সার্ভেলেন্স ক্যামেরাতে ভিডিও হচ্ছে, বা আপনারা বিয়ে বাড়িতে ভিডিও করেন, বা হচ্ছে আপনারা তো বিয়ে বাড়িতে প্রচুর ছবি তোলেন সবাই, বিশেষ করে মেয়েরা ছবি তুলতে খুব সিদ্ধহস্ত। তো এখন মানে আমাদের এই যত রকমের ছবি আমরা নর্মালি তুলি আমাদের ডে টু ডে লাইফে, এই ধরনের ছবি নিয়ে আমরা আসলে কাজ করবো হচ্ছে 2D সিএনএন দিয়ে আর কি। তো আসলে 3 ধরনের ইমেজ নিয়ে মেনলি কাজ করা হয়, আমরা 3টাই দেখবো আর কি একটু পরে, এটার জন্য এখন কথা বলতেছি না। বাইনারি, গ্রে স্কেল এবং হচ্ছে RGB 3D ইমেজ নিয়ে কাজ করা হয়। তো আমরা 3 ধরনের ইমেজটা আসলে কি সেটা আমরা একটু দেখবো কিছু একটু পরে। তো এখানে কিন্তু শুধু আসলে ইমেজ ক্লাসিফিকেশন নিয়েই কাজ করা হয় না, বরং হচ্ছে একটা ইমেজের মধ্যে কোথায় কোন অবজেক্ট আছে এগুলো ডিটেকশনের জন্য আসলে 2D সিএনএন ইউজ করা হয়। তো অবজেক্ট ডিটেকশন একটা উদাহরণ আমি একটু দেই, আমি একটু ছবি দেখাই আপনাদের বলি একটু। অবজেক্ট ডিটেকশন ইমেজ, তো এটা একটা সুন্দর ইমেজ অবজেক্ট ডিটেকশনের জন্য। বা আমি একটু একটু আগে যাই, এখানে আরো সুন্দর একটা ইমেজ আছে। তো এখানে যেমন আসলে সুন্দর করে বক্স করে করে আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদম আমাকে বলে দিচ্ছে যে বাইসাইকেল কোথায় আছে, কার কোথায় আছে, ডগ কোথায় আছে, ঠিক আছে? জি স্যার। নাকি নাকি ইমেজটা হচ্ছে একটা চেয়ারের ছবি, এই টাইপের, মানে ইমেজটা কোন টাইপের ছবি আর কি, সেটা হচ্ছে মেইনলি হচ্ছে ক্লাসিফিকেশন এর কাজ। আর আরেকটা আছে সেটা হচ্ছে এখানে এখানে লেখা আছে যে হচ্ছে ইমেজ সেগমেন্টেশন। তো ইমেজ সেগমেন্টেশনটা একটু দেখাই হালকা। ইমেজ সেগমেন্টেশন আচ্ছা, যেমন হচ্ছে এখানে একটা সুন্দর উদাহরণ কোথায় পাওয়া যায়, এই যে এটা এটা একটা ভালো উদাহরণ, দেখতে সুন্দর লাগতেছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে মানুষগুলাকে মনে করেন, মানে এখানে আসলে ঠিক হয় না জিনিসটা, মানে মানুষগুলোকে শৃঙ্খলা করা উচিত ছিল আর কি। মানে মনে করেন মানুষগুলোকে আমি আসলে একটা কালার দিয়ে কালারিং করবো, তারপর হচ্ছে গাড়িগুলোকে আমি আরেকটা কালার দিয়ে কালারিং করবো, তারপরে এই যে যেগুলো হচ্ছে আমাদের, যেগুলো হচ্ছে মানে কি বলবো খুঁটি যেগুলো ওভারব্রিজে, সেগুলোকে আমি অন্য কালার দিয়ে কালারিং করবো। এরকম মানে ডিফারেন্ট টাইপ অফ, মানে অবজেক্টকে ডিফারেন্ট টাইপ অফ কালার দিয়ে কালারিং করাটাই হচ্ছে আসলে ইমেজ সেগমেন্টেশন। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট ডিটেকশনেরও আরেক ধাপ আর কি। মানে অবজেক্ট ডিটেকশনে আমরা জাস্ট আর কি একটা বক্স দিয়ে বোঝাচ্ছিলাম যে আসলে কোথায় কোন অবজেক্ট আছে, কিন্তু এখানে একদম মানে অবজেক্টটাকে ফাইন গ্রেড করে আমি একদম কালার করে দিচ্ছি যে এই যে এটা হচ্ছে এই অবজেক্ট বা এটা হচ্ছে এই অবজেক্ট, বুঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। তো যেগুলো খুবই ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন মেশিন লার্নিং এর, অনেক রকমের কাজ আসলে করা যায়। তো আমি জানি না আসলে, আমি চেষ্টা করবো যে অবজেক্ট ডিটেকশনের অ্যালগরিদম দেখানোর, কিন্তু মোস্ট প্রবাবলি সময় হবে না, মানে আমার মনে হচ্ছে আগে যেটা, কারণ হচ্ছে এমনিতে আপনারা জানেন যে পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে, তো আমাদের আসলে পরীক্ষা নিয়ে আসলে অনেকটা সময় ব্যয় হবে এখন। আমি বলবো পরীক্ষা নিয়ে কথাবার্তা, কোনো সমস্যা নেই। এছাড়া আপনাদের জন্য যাতে জিনিসটা ইজি হয়, এই জন্য আমি মানে চেষ্টা করবো সাধ্য মতন। আমরা এটা নিয়ে কথা বলবো একটু পরে, প্রবলেম নাই কোনো। কয়জন আসছে এখন? আচ্ছা, মোটামুটি সবাই চলে আসছে, এই সাইডটা শেষ করে যায় তারা। এরপর হচ্ছে 3D সিএনএন। তো 3D সিএনএনটা হচ্ছে মেইনলি আমাদের মেডিকেল যে ইমেজ, মেডিকেল ইমেজ গুলো নিয়ে কাজ করা হয়। তো মেডিকেল ইমেজটা আসলে ডাইকম টাইপের ইমেজ বলে এগুলাকে। ডাইকম হচ্ছে এমন এক ধরনের ইমেজ যেগুলোতে অনেক চ্যানেল থাকে। তো চ্যানেলটা কি আসলে, মানে চ্যানেল জিনিসটা কি, এটা আপনারা এখনই বুঝবেন না, আপনাদেরকে আজকেই চেষ্টা করবো পড়ানোর চ্যানেল জিনিসটা কি সেটা। এখানে এসে বুঝবেন চ্যানেল কি, তখন আসলে বলবো এটা আরেকবার। একটু মনে করে দিন আমাকে, হ্যাঁ কেউ একজন, যে হচ্ছে এখানে চ্যানেলটা যে আমি বলে নিয়ে যাই। তো ওই সিটি স্ক্যান, তারপর হচ্ছে এমআরআই, এই ধরনের যে জিনিসপত্র গুলো আছে, সেখানে বিভিন্ন ধরনের ডিটেকশন, ডায়াগনোসিস,
পেশেন্ট স্পেসিফিক ডিভাইস ডেভেলপমেন্ট, এই ধরনের কাজের জন্য আসলে 3D সিনেনটা খুব ইউজ করা হয় আর কি। তো এটা রিলেটিভলি নিউ একটা ফিল্ড, মানে এটা খুব ইন্টারেস্টিং একটা ফিল্ড। তো যারা আর কি মেডিকেল, মানে আর কি মেডিকেল বা বায়োমেডিকেল টাইপ ডাটা নিয়ে কাজ করতে চান বা করবেন, অনেকেই করে এখন আর কি। আপনাদের হৃদয়তেও তো এইমস ল্যাব এখন বায়োমেডিকেল জিনিসপত্র নিয়ে মেনলি কাজ করে। তো তাদেরও হয়তো বিভিন্ন কাজে লাগতে পারে 3D সিনেনটা। আমি জানি না ওনারা ইউজ করছে কিনা, বাট লাগতে পারে বিভিন্ন কাজে। তো এই হচ্ছে আসলে 3 টাইপের সিএনএন গেল মোটামুটি। তো আমরা আসলে এখানেই মেনলি ফোকাস থাকবো আসলে, কারণ আসলে এই টপিক গুলো খুব ব্রড, মানে শুধু সিএনএন নিয়ে সিএনএন পড়াতে পড়াতেই আসলে পুরো একটা সেমিস্টার বার করে দেওয়া যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে এত কিছু আসলে এখানে আছে, কারণ শুধুমাত্র 2D সিএনএন নিয়ে আসলে অলমোস্ট 12টা ক্লাস নেওয়া যায়। অনেক টাইপের সিএনএন আছে এখানে, 3 টাইপের অ্যাপ্লিকেশন আছে, বিশেষ করে সেগমেন্টেশনটা একটা বড় অ্যাপ্লিকেশন এগুলো পড়াতে গিয়ে। আমরা বেসিক জিনিসগুলো এখানে মেনলি দেখবো আর কি। তো আমরা আসলে 2D সিএনএন এর 3 টাইপের ইমেজ নিয়ে মেনলি কাজ করি, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে গ্রে স্কেল, আর একটা হচ্ছে আরজিবি। তো বাইনারি ইমেজ হচ্ছে কিছুই না, জাস্ট 0 অথবা 1 হবে। মানে যেগুলো হচ্ছে আপনার 0 সেগুলো হচ্ছে আপনার কালো কালার হবে, আর যেগুলো হচ্ছে 1 সেগুলো হবে কি সাদা কালার। বুঝা যাচ্ছে? মানে একদম বাইনারি, মানে একটা বাইনারি ম্যাট্রিক্স, বুঝতে Yes, পারছেন? এই ম্যাট্রিক্স অফ জিরোস এন্ড ওয়ানস। এখানে হচ্ছে এগুলো দেখেন, এগুলো সব এই ম্যাট্রিক্স, এরা দিস ইজ সিম্পলি ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স এর এই সাদাগুলো হচ্ছে সব 1, আর এই কালো যে যারা আছে এখানে সেগুলো হচ্ছে 0। বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা খরগোশের ইমেজ। হ্যাঁ, আর গ্রে স্কেল হচ্ছে এখানে পিক্সেল হচ্ছে 0 থেকে 255। ঠিক আছে, এই হচ্ছে আপনার পিক্সেলের রেঞ্জ গ্রে স্কেলে। 0 মানে কি? 0 মানে হচ্ছে একদম কালো, একদম কালো। আর 255 মানে হচ্ছে কি পুরোপুরি সাদা। আর এর মাঝখানে তো আরো অনেক ভ্যালু আছে, তাই না? তো এগুলো হচ্ছে একটু একটু ব্ল্যাকিশ বা হচ্ছে একটু গ্রেইশ টাইপের যত কালার আছে এগুলোকে রিপ্রেজেন্ট করছে। যেমন এই কুকুরটা ছবি আপনি দেখেন, এখানে মনে করেন যে এই জায়গায় হয়তো মাথার দিকে হয়তো বা তার মানে একদম 255 ভ্যালুর পিক্সেল আছে, কিন্তু এই সাইড গুলোতে আবার মনে করেন যে পিক্সেলের ভ্যালুটা কি হবে, একটু জিরোর দিকে হয়তো বা আছে একটু। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রে স্কেল ইমেজ। একটা জিনিস মনে রাখবেন, আমি ধরলাম যে এটা হচ্ছে একটা, আমি তো ধরে নিচ্ছি এটা নট নেসেসারি ট্রু, কারণ আমি গুনে নিয়ে আসলে এখানে কতগুলো পিক্সেল আছে। আমি ধরলাম যে এটা হচ্ছে একটা 128 ইন্টু 256 সাইজের ইমেজ। ঠিক আছে, তো আমরা আসলে যেটা করি, আমরা আসলে এটাকে ইন্টু 1 এভাবে আসলে প্রকাশ করি। বুঝতে পারছেন জিনিসটা আমি কি বললাম? জি স্যার। মানে ইন্টু 1 এলে কোনো সমস্যা আসলে নাই, কারণ হচ্ছে মানে এই জিনিসটা করা মানে হচ্ছে কি যে এই যে একটা মানে একটা এক্সট্রা একটা আর কি দেয়, এর একটা সিম্বল দেওয়া আর কি। মানে এটার মধ্যে একটা 2D অ্যারে আছে, মানে একটা 2D অ্যারে আছে, মানে দিস দিস অ্যারে সাইন contains only one 2D অ্যারে। এখানে একটা 2D অ্যারে আছে, one 2D অ্যারে অফ সাইজ কত এটা। ঠিক আছে, এটা মানে আসলে ইন্টু 1 দেয়া, এটা নিয়ে আসলে তেমন ভাবার কিছু নাই। তো আসলে মানে ইন্টু 1 এখানেও আসলে সেম জিনিসই হবে, এখানেও আসলে এরকমই হবে 128 ইন্টু 56 ইন্টু 1। কারণ হচ্ছে এখানে জাস্ট একটাই ম্যাট্রিক্স, মানে একটাই 2D ম্যাট্রিক্স। এখানে ভ্যালুগুলো হচ্ছে 0 থেকে 255 মধ্যে। কিন্তু আরজিবি ইমেজে একটু ডিফারেন্ট হবে জিনিসটা। আরজিবি ইমেজে হবে হচ্ছে 128 ইন্টু 256 ইন্টু 3। এটা একটু মনে রাখবেন। এখানে 3 এর তাৎপর্যটা আসলে কি সেটা আমরা একটু দেখি। এখানে এই বিষয়ে একটা জিনিস খেয়াল করেন, মনে করেন যে এখানে একটা পিক্সেল আছে, রাইট? এখানে একটা পিক্সেল আছে, এই পিক্সেলের ভ্যালুটা আসলে 3টা ভ্যালু সমন্বয়ে গঠিত। কয়টা ভ্যালু? 3টা ভ্যালু। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে ব্লু। ঠিক আছে, এই 3টা ভ্যালুর যে মিক্সচার, এই মিক্সচার নিয়ে আসলে আমাদের এই পার্টিকুলার পিক্সেলটা গঠিত। সেইভাবে হচ্ছে এই পিক্সেলটাও সেম, পরের পিক্সেলটা এটাও মনে করেন যে এরকম 3টা ভ্যালুর সমন্বয়ে গঠিত। মনে করেন যে পিক্সেল নাম্বার 2 এর জন্য রেড হচ্ছে মনে করেন যে, আবার কত বলবো আমি, রেড মনে করেন যে আছে হচ্ছে 20, গ্রিন মনে করেন আছে হচ্ছে 220, আর ব্লু আছে মনে করেন যে 25। ঠিক আছে, তো এই 3টা ভ্যালুর সমন্বয়ে আসলে আলটিমেটলি আমাদের এই একটা পিক্সেল আসবে। বোঝা যাচ্ছে কি বলতেছি? জি স্যার।
তার মানে এই ইমেজটা আসলে আসলে একটা ইমেজ, একটা 2D ইমেজ না আসলে। দিস ইমেজ ইজ বেসিক্যালি লাইক দিস। এই একটা, এর পিছনে হচ্ছে আরেকটা ইমেজ, এর পিছনে হচ্ছে আরেকটা ইমেজ, এরকম তিনটা ইমেজ নিয়ে আসলে এই আরজিবি ইমেজটা গঠিত। এই এই যে এখানে যে আমি বলছি যে প্রথম পিক্সেলটা পিক্সেল নাম্বার 1, পিক্সেল নাম্বার 1 যদি আমি বলি, তাহলে এইখানে একটা ভ্যালু আসবে, ভ্যালু থাকবে, এইখানে একটা ভ্যালু থাকবে, এইখানে একটা ভ্যালু থাকবে। এটা মনে করেন আর এর জন্য, এটা পরেরটা জি এর জন্য, পরেরটা বি এর জন্য। এই তিনটা ভ্যালুর সমন্বয়ে কি গঠিত হবে? এই তিনটা ভ্যালুর সমন্বয়ে আসলে এই ফাইনাল যে ছবিটা, সেই ছবিটা আমরা সি করবো বা আমরা দেখবো। বোঝা যাচ্ছে? জি স্যার। তো আমি একটু আগে বললাম চ্যানেল, চ্যানেলটা আমি এখন বলে দিই। তো এখানে চ্যানেলের সংখ্যা হচ্ছে 3, ঠিক আছে? দেয়ার আর 3 চ্যানেলস হিয়ার, 3 চ্যানেলস, ঠিক আছে? এখানে আপনি চ্যানেল বলতে পারেন এই জিনিসটাকে, অথবা একটা নাম এটা আছে, সেটা হচ্ছে ডেপথ, ঠিক আছে? ডেপথ। তার মানে চ্যানেল বা ডেপথ মানে হচ্ছে আসলে এখানে এই ইমেজের মধ্যে কতগুলো 2D ম্যাট্রিক্স উপস্থিত বা কতগুলো 2D ম্যাট্রিক্স প্রেজেন্ট, সেটাই হচ্ছে আসলে চ্যানেল বা ডেপথ। তার মধ্যে বাইনারি ইমেজে চ্যানেল বা ডেপথ হচ্ছে 1, ভিএসকেল 1, কিন্তু আরজিবিতে হচ্ছে 3। এখন ডাইকম ইমেজে আসলে এটা এরকম 1 2 3 এরকম থাকে না, আসলে 1 3 এরকম থাকে না। মিনি চ্যানেলস মানে এখানে অনেক হয়, হয়তো 60 হতে পারে চ্যানেলের সংখ্যা এখানে, ঠিক আছে? বা হতে পারে যে 120। তো আপনারা বলতে পারেন যে স্যার এরকম হয় কেন? আসলে এরকম হয় কেন, এর কারণ হচ্ছে এই যে আপনার মেডিকেল যে ইমেজ গুলা, সেগুলো আসলে একটা 3D, মানে একটা 3D জিনিসকে দেখায় আর কি, আপনারা বুঝছেন? 3D জিনিসকে দেখায়। তো একটা 3D জিনিসকে কিভাবে আসলে দেখাতে পারে? একটা 3D জিনিসকে দেখানোর জন্য মনে করেন যে এরকম টাইপের অনেকগুলো 2D ইমেজ যদি আমি পরপর যদি বসাই দিই একটার পর একটা, অনেকগুলো 2D ইমেজ যদি আমি একটার পর একটা যদি বসাই দিই, বসালে কিন্তু আসলে আমি একটা 3D ইমেজ কিন্তু কনস্ট্রাক্ট করতে পারি না? তাহলে এটা একটা হাইট থাকবে, এটা একটা উইথ থাকবে, আবার এটা একটা কি থাকবে, ডেপথ থাকবে না একটা ভিতরের দিকে, জি স্যার। ঠিক আছে? তো দেখেন আপনার যে কিডনি ভিতরে যে ইনভেস্টমেন্ট বা কিডনির ভিতরে যে বিষয় আসে, এগুলোর জন্য আমি যদি আসলে একটা 2D ইমেজ জেনারেট করি, দ্যাটস নট অ্যাকচুয়ালি এনাফ, ঠিক আছে? কারণ আমাকে আসলে একটা পেশেন্টের কিডনির বা হচ্ছে একটা পেশেন্টের লাংস এর ভিতরে যে অবস্থাগুলো, সেগুলো আসলে আমাকে বুঝতে হবে। তো সেগুলোর জন্য অবশ্যই আমার 3D ইমেজ লাগবে আসলে। তো এই 3D ইমেজিং এর জন্য আসলে আমরা ডাইকো ইমেজটা ইউজ করি, এবং ডাইকো ইমেজটা আসলে এই ধরনের 60টা 120টা 80টা এরকম অনেকগুলো চ্যানেলের সমন্বয়ে আসলে গঠিত। বোঝা যাচ্ছে? জি তো স্যার। সেটার ফিচার এক্সট্রাকশনটা যেহেতু অবশ্যই আলাদা হবে, it will be very different from our normal day-to-day photo or video. That is why we actually use a different type of CNN. তো এইখানে CNN অপারেশন গুলো একটু ভিন্ন টাইপের, বা একটু হচ্ছে ওই টাইপের অপারেশন, ঠিক আছে? তো আমরা মোটামুটি আসলে দেখলাম যে আমাদের আসলে ইনপুট ইনপুট ইমেজ টাইপ গুলো আসলে কি হবে আমাদের বর্তমানে 2D CNN এর ক্ষেত্রে, 2D CNN এর ক্ষেত্রে। তো এটা হচ্ছে আসলে একটা জেনারেল 2D CNN আর্কিটেকচার, মানে এই টাইপের হয়ে থাকে অনেক সময় আর্কিটেকচারটা। তো আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সিএনএন এর একটা আর্কিটেকচার, সিকোয়েন্সিয়াল 2D CNN আর্কিটেকচার, এটা একটা জেনারেল আর্কিটেকচার। তো এখন আপনারা এই জিনিসটা বুঝবেন না, কিন্তু এখানে আপনারা একটা জিনিস নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কোন, তারপর হচ্ছে আপনার কোথায় পুল বলে কিছু না এখানে, হ্যাঁ যে পুল এফসি, এই টাইপের কিছু জিনিসপত্র এখানে আসলে আছে। এছাড়া একটা জিনিস এখানে দেখানো হয়নি, সেটা হচ্ছে ফ্ল্যাটেন। তো এখানে মেইনলি আসলে কনভলিউশন, পুলিং, ফ্ল্যাটেন, ফুলি কানেক্টেড, এই 4 টাইপের লেয়ার আসলে থাকে। তো আমরা আসলে 4 টাইপের লেয়ারই কিভাবে কোনটা কাজ করে আমরা আসলে আগে এক্সপ্লেন করে নিব, ঠিক আছে? এক্সপ্লেন করার শেষে আমরা আসলে একটা সিকোয়েন্সিয়াল ডিসিশন আর্কিটেকচার, একটা খুব বিখ্যাত একটা সিকোয়েন্সিয়াল ট্রি আর্কিটেকচার আমরা বিসিএস দেখবো, একদম একদম মানে ক্যালকুলেশন সহজে কোনটা কিভাবে কি হয়, ঠিক আছে? আমরা দেখবো লাস্টে একেবারে। তো কয়েক ধরনের মানে মানে অনেক আসলে অনেক ধরনের সিকোয়েন্সিয়াল আর্কিটেকচার ওভার দ্য ইয়ার্স আসছে, মানে মানুষ প্রপোজ করছে আর কি, যেগুলো আসলে একটা হচ্ছে আরেকটা ভালো কাজ করে। তার মধ্যে আমি এখানে 3টা আসলে উল্লেখ করেছি, যেগুলো আসলে মোটামুটি বিখ্যাত: অ্যালেক্সনেট, VG60, VG90। তো VG16টা আসলে ইন জেনারেল এখনো অনেক ভালো কাজ করছে। এছাড়াও পরবর্তীতে মানে বর্তমানে এসে আর কি, মানে একদম লেটেস্ট ট্রেন্ড যেটা, সেটা হচ্ছে নন সিকুয়েন্সিয়াল সিএনএন, এটা হচ্ছে একদম লেটেস্ট ট্রেন্ড। তো এটা আমরা আসলে আজকের ক্লাসে দেখতে পারবো না, নেক্সট ক্লাসে দেখতে পারবো কিনা আমি সন্দেহ আছে। ট্রাই করবো যে নেক্সট ক্লাসে পরের ক্লাসে এগুলো দেখানো। তো আমি এখানে আসলে আমি 3টা আর্কিটেকচার দিয়েছি, কিন্তু এটা কিন্তু অবশ্যই রেস্ট্রিক্টেড না, মানে ইট ইজ নট রেস্ট্রিক্টেড টু অনলি থ্রি টাইপ অফ আর্কিটেকচারস। দেয়ার আর ডিফারেন্ট টাইপস। হ্যাঁ, মানে আপনার 10-এর উপর নাম দেওয়া যাবে এখানে।
কিন্তু আমি জাস্ট আর কি মানে আপনাদেরকে জাস্ট 3টে উদাহরণ দিলাম, ঠিক আছে? যেমন রেজনেট, গুগল নেট এবং হচ্ছে ডিএসএল। আমরা হয়তো বা ক্লাসে রেজনেট এবং গুগল নেটটা হয়তো বা দেখবো, ঠিক আছে? তো মানে এটা আমরা দেখবো হচ্ছে এই কারণেই বিস্তারিত, যেন আমরা আসলে নিজেরা যখন একটা মানে নিজেরা যদি চাই যে আমি একটা নন সিকুয়েন্সিয়াল সিস্টেম ডিজাইন করবো আমার নিজের মতো করে, তাহলে আসলে মানে আমাদের মানে কিভাবে আসলে আমরা ইনটিউশনটা আমরা কিভাবে ইউজ করবো, আমরা আসলে মানে কি চিন্তা করে আর্কিটেকচারটা বিল্ড করবো, সেটা যেন আমরা বুঝতে পারি, সেজন্যই আসলে এগুলো দেখানো হয় আর কিছু না, ঠিক আছে? মানে ইট ইজ সামথিং লাইক হচ্ছে আমাদের অপটিমাইজারে আমরা যেরকম দেখিয়েছিলাম, যে অপটিমাইজারে আমরা এসডিডি বর্ণনা করে দেখা হচ্ছে অ্যাটাক গ্রাফ মোস্ট প্রবাবলি সেটা। তো কনভলিউশন আইডিয়াতে যাওয়ার আগে আমরা আসলে এখন কথা বলি একটু হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। এখন সবাই মোটামুটি চলে আসছে। তো আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে। এখন আপনাদের মেইন সমস্যা কোথায় সেটা আমি জানি, সেটা হচ্ছে ইনক্লাস অ্যাসাইনমেন্ট জিনিসটা আসলে কি সেটা নিয়ে। তা আমরা এখন বিস্তারিত কথা বলবো বিষয়গুলো নিয়ে। সবাইকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, তো একটা সুবিধা যেটা হয়েছে যে ক্লাস অ্যাটেন্ডেন্সের মার্ক বেড়ে গেছে, 5% ছিল আগে, এখন হয়েছে 10%, ঠিক আছে? আর নর্মালি হচ্ছে আপনাদের ফাইনালে 40% বলা হয়েছে অথরিটি থেকে, কিন্তু যেহেতু আমাদের এখানে প্রজেক্ট আছে, কাজে এই মার্ক কিছুটা আমার প্রজেক্টে চলে যাবে এখানে। সো প্রজেক্টে 15% থাকবে এবং ফাইনালে থাকবে হচ্ছে 25%, ঠিক আছে? আচ্ছা, আর এই যে হোম অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের ওই যে একটা ছিল না যে 5% মার্ক থাকতে অ্যাসাইনমেন্টে, মিডের আগে একটা অ্যাসাইনমেন্ট দিত স্যার, ফাইনালের আগে একটা অ্যাসাইনমেন্ট দিত, রাইট? তো এটাই হচ্ছে আসলে হোম অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তো আপনাদেরকে আমি যেটা করবো, আমি হয়তো মিডিয়ার যে সিলেবাস আমার যদি আমার আসলে মিড বোর্ডে এখন কিছু নাই আর, তো মিডিয়া আমার আসলে যেই অংশটুকু কভার করার ইচ্ছা ছিল, মানে আমার আসলে ইচ্ছা ছিল হচ্ছে যে মিডিয়ার 2D সিজন পর্যন্ত শেষ করার, তো সেটা এখন শেষ হয়নি আসলে। তো হয়তোবা হচ্ছে যে লাস্ট ক্লাস মানে গত ক্লাস পর্যন্ত আমরা যা পড়িয়েছি সেটাকে আমি যদি ধরে দিই, এই পর্যন্ত হচ্ছে আমার মিডিয়ার সিলেবাস, তাহলে সেটার উপর হয়তো আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিব, যেটা করতে হয়তো আপনাদের 2 ঘন্টা সময় লাগবে। তো আমার ফাইনাল সিলেবাস যখন আমার শেষ হবে, তো ফাইনালের উপরে আমি একটা সিমিলার আপনাদের অ্যাসাইনমেন্ট দিব, যেটা করতে আপনাদের 2 ঘন্টা সময় লাগবে। তো এই অ্যাসাইনমেন্ট গুলো আসলে একটু আমি কি বলবো মানে হচ্ছে বেশ ভালো টাইম দিব আর কি, মানে আপনাদের হয়তো 1 সপ্তাহ সময় দেওয়া হবে, যে আপনার 1 সপ্তাহ সময় নিয়ে এটা সলভ করে নিয়ে আসেন, ঠিক আছে? তো আপনারা আপনাদের কনভেনিয়েন্ট টাইমে 2-3 ঘন্টা সময় দিয়ে আপনারা করে ফেলতে পারবেন আর কি। তো এটা আশা করি কোনো সমস্যা হবে না। এখানে দুইটা অ্যাসাইনমেন্ট হবে মিডের, মানে এই যে মিড উইক তো আসলে চলেই আসছে, মিড উইকে আমি একটা দিব, আর হচ্ছে ফাইনাল উইকে আমি আরেকটা দিব, ঠিক আছে? জি স্যার। আর ইনক্লাস অ্যাসাইনমেন্ট এবার আসি। তো এটা হচ্ছে সর্ট অফ লাইক ক্লাস টেস্ট, কিন্তু এখানে একটা মেজর ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে আমি আমার ইচ্ছা মতো সময় দিতে পারি। যেমন ক্লাস টেস্টে মনে করেন যে আমি একটা কোয়েশ্চেন করলাম, যে কোয়েশ্চেনের সময় হচ্ছে 20 থেকে 25 মিনিট, মানে এইটা আমি জানি যে এই ক্লাস টেস্টের যে কোয়েশ্চেন সেটা অ্যান্সার করতে আমাদের সময় আসলে 20 মিনিটের বেশি লাগা উচিত না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আমি হয়তো আরেক 10 মিনিট বাড়ায় দিয়ে, মানে হচ্ছে আপনাদের তো আবার ছবি তোলা, পিডিএফ বানানো অনেক বিষয় থাকে, তো 10 মিনিট বাড়ায় দিয়ে আমি আপনাদের বলবো ঠিক আছে 30 মিনিটের মধ্যেই সবকিছু শেষ করে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু খাতা বাতিল। এটা আমি বলবো নর্মালি ক্লাস টেস্টে। কিন্তু এইখানে আমার একটু আসলে উদার হওয়ার সুযোগ আছে। এখানে আমি যেটা করবো, আমি কোয়েশ্চেনটা 20 থেকে 25 মিনিটেই করবো। মাই কোয়েশ্চেন উইল বি অফ 20 to 25 মিনিট লং, ঠিক আছে? আমাদের সেম থাকবে, কিন্তু টাইমটা হবে হচ্ছে ফুল ক্লাস। মানে হচ্ছে মনে করেন যে আমার তো ক্লাস শুরু হয় কয়টায়, 12:15 বা 12:10 দিকে ক্লাস শুরু হয়। 12:10 থেকে আপনার 1:40 পর্যন্ত টাইম পাবেন, যা আপনি এখন এই 1.5 ঘন্টার মধ্যে আপনি অ্যান্সার করেন, আপনি আপনার বই ইউজ করেন, আপনি ইন্টারনেট ইউজ করেন, আপনি গুগল ইউজ করেন, বা আপনি ক্লাস নোট ইউজ করেন, আপনি আমার ভিডিও লেকচার ইউজ করেন, সবই ইউজ করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি স্যার। তো এখানে এটাই সুবিধা আর কি, যে আপনাদের আসলে ফুল ক্লাস আওয়ারটা আপনারা পাবেন এখানে আর কি, প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য। তো আপনারা বেশ ধীরে সুস্থে একদম সময় নিয়ে ভেবে চিনতে নিশ্চিন্তে অ্যান্সার করতে পারবেন। মানে এটাই হচ্ছে আসলে মানে আমি আমার ইন্টারেস্ট অ্যাসাইনমেন্টে এই ডিফারেন্সটা রাখছি আসলে, ঠিক আছে? তো এখন এই ইংলিশ অ্যাসাইনমেন্টে আসলে বেস্ট 3 আউট অফ 4 বলা হচ্ছে এখানে, ঠিক আছে? একটা বিষয় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেই সিলেবাসটুকু আসলে আমার ইংলিশ অ্যাসাইনমেন্টের মাধ্যমে কভার হবে, সেই সিলেবাসটুকু আমাদের ফাইনাল এক্সামে থাকবে না। আমি আবার বলি, যেই সিলেবাসটুকু আমাদের ইনক্লাস অ্যাসাইনমেন্টের মাধ্যমে কভার হবে, সেই সিলেবাস আমাদের কোথায় থাকবে না, আমাদের ফাইনাল এক্সামে থাকবে না। কাজেই আপনারা যদি মনে করেন যে আমাদের আসলে ইনক্লাস অ্যাসাইনমেন্টের সুবিধা হচ্ছে, কারণ আপনারা দেখেন ফাইনাল এক্সামের সময় কিন্তু লিমিটেড,
মানে হচ্ছে ওই যে আপনাদের ওই যে 1 ঘন্টা 45 মিনিট বা 2 ঘন্টা যেটা টাইম থাকে আর কি, সেখানে আপনাদের তো একটা ফুল কোশ্চেন অ্যান্সার করতে একটা বড় কোশ্চেন। তো সো সেই সময়টা কিন্তু রেস্ট্রিক্টেড, কিন্তু এখানে কিন্তু সময় অনেকটাই উদার, মানে সময়টা বেশ বড়। জি স্যার। তো আপনারা যদি বেশিরভাগ সিলেবাস যদি এখানে কভার করে ফেলতে পারেন এই চারটা ক্লাসের মাধ্যমে বা 4টা অ্যাসাইনমেন্টের মাধ্যমে, তাহলে আসলে আই থিংক ইউ উইল হ্যাভ ভেরি লিটল প্রবলেম উইথ দ্য ফাইনাল এক্সাম। ঠিক আছে? জি স্যার। স্যার ফাইনাল এক্সামটা তো অনলাইনেই হবে না, নরমাল ফাইনাল যেমন হয়? হ্যাঁ, এটা একটা খুব বার্নিং কোয়েশ্চেন। হ্যাঁ, আর সরকার বলছে 23 মে খুলে দিবে, কিন্তু 23 মে খুলবে না জীবন, এটা আপনিও জানেন আমিও জানি। জি ঠিক স্যার। আছে? সো 23 মে না করলে ফাইনাল এক্সাম তো কোনো প্রশ্নই আসে না, মানে মানে আর কি সামনাসামনি হওয়ার। আর ধরেন যে সরকার মানে সামহাও একটা মিরাকেল ঘটালো, একটা মানে মিরাকেল ঘটাই দিল যে না, হয়েছে, অনেক হয়েছে, উই হ্যাভ হ্যাড এনাফ, এখন আসলে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আসলে আপনাদের মানে একদম ক্যাম্পাসে এসে হয়তো ফাইনাল দেওয়া রাখতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট আমি দিব আসলে, এটা কবে আপনারা আসলে প্রথম ইনকাস অ্যাসাইনমেন্টটা কবে করতে চান প্রথম? মানে আমরা মঙ্গলবার করতে পারি আপনারা চাইলে, কি মঙ্গলবার? স্যার নেক্সট উইক শনিবারে করেন স্যার। আচ্ছা, প্রথমটা সিলেবাস দিব হচ্ছে, মানে বেশি বড় সিলেবাস দিয়ে কোনো লাভ নাই, ধীরে ধীরে করে দেওয়াই ভালো। তো আমরা জাস্ট 1 আর 2 রাখি প্রথমটা, নাকি সিলেবাস ওকে স্যার। 1 আর 2 রাখি, এরপর একটা হয়তো 3 4 দিব, তারপরে 5 6, তারপর 7 8, এভাবে হয়তো বা আমাদের জিনিসগুলো কভার হবে আর কি। তো ঠিক আছে, তাহলে আমাদের প্রথমটা সিলেবাস 1 2 আমরা রাখি। আর আপনারা ডেট, এটা কিন্তু সহজ সিলেবাস, কিন্তু একেবারে মানে একদম ইজি জিনিসপত্র। তা আপনারা আমার মনে হয় চাইলে দিতে পারেন মঙ্গলবার আর কি, কারণ সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে কি বলবো এটাকে, মানে সংযোজিত হয়ে আসবে। হ্যাঁ, তো এখন জি স্যার। দেখেন আপনাদের ইচ্ছা, এটা মানে আপনারা কবে দিচ্ছেন আপনারা একটু বলেন, একটু জানান এখন। কি মনে হয় কবে দিলে ভালো হয়? স্যার মঙ্গলবার সবে বড়তে ছুটি হতে পারে স্যার। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো একটা আপনি পয়েন্ট এখানে রেজ করছেন। আমাদের ছয়বরাতটা কবে জানি 29 তারিখে না? হ্যাঁ, মঙ্গলবার ছয়বরাতে ছুটি থাকবে, রাইট। এটা একটা খুব সুন্দর একটা পয়েন্ট আপনি রেজ করছেন। তাহলে মঙ্গলবার দেওয়া যাবে না আসলে, এটা অবশ্যই দিতে হবে শনিবারই, যেটা ঠিক আছে, তাহলে শনিবারে দিব তাহলে। আচ্ছা, এটা তো আর থাকবে না কোনো, আচ্ছা এটা মনে হয় ডিলিশনের অপশন মনে হয় থাকে না এখানে, অনেকদিন হয়ে গেলে। আর সমস্যা নেই, আমি একটা কাজ করি, আমি এখানে ইন ক্লাস অ্যাসাইনমেন্ট 1 দিয়ে দিই এখানে, ইন ক্লাস অ্যাসাইনমেন্ট 1। ঠিক আছে, এটা হচ্ছে শিডিউল প্রথমে দেই। শনিবার কি, কয় তারিখ হয় শনিবার? আচ্ছা, এটা তো 3 এপ্রিল না নাকি? হ্যাঁ, 3 এপ্রিল। তাহলে 3 এপ্রিল স্যাটারডে। এটা শুরু হবে হচ্ছে 12টা 15 টাইম দিই, 12টা 15 দিয়ে। আর আর আপনাদের সকল সাবমিশন তো আপনারা জানেনই, ওই পিডিএফ আর ইএলএমএস সাবমিশন, সো ওইটা আর কি আগের মতনই হবে। আর হচ্ছে সিলেবাস, সিলেবাসটা হচ্ছে এখানে নাম দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু ভালো মতো ভিডিওটা দেখে আসবেন, ঠিক আছে, মানে কনসেপ্টগুলো ক্লিয়ার করে আসবেন, তাহলেই আশা করি কোনো সমস্যা হবে না। কোশ্চেন এখানে কঠিন করার কিছুই নাই, কারণ ক্লাসে যা পড়াইছি এর বাইরে কিছু লিখবো না অ্যাকচুয়ালি। ঠিক আছে? জি স্যার। তো সিআর কি আছেন? আচ্ছা, আমাদের সিআর মনে হয় আজকে নাই, হয়তো বা সাবরিনাকে দেখতেছেন আমি এখানে কোন নামে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো আপনারা কেউ একজন একটু গ্রুপে তাহলে একটু পোস্ট করে দিন, ঠিক আছে, তাহলেই হবে। একটু গ্রুপে পোস্ট করে দিন যে হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট এখানে হবে। এছাড়াও যারা ক্লাসে আসেনি তারা অনেকেই হয়তো বা বলবে যে এটা কি আসলে কিভাবে হবে, তো জাস্ট বলে দিয়ে আর কি যে আমাদের টাইমটা যে আসলে পুরো ক্লাস জুড়েই হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আসি হচ্ছে প্রজেক্ট গ্রুপে।
তো প্রজেক্ট গ্রুপ বিষয়ে একজন আমাকে ইমেল করছিলেন মনে হয়, কেউ একজন। এটা কি বায়োইনফরমেটিক্স বা বায়োইনফরমেটিক্স এর নাকি হচ্ছে মেশিন লার্নিং এর? স্যার বায়োতে মনে হয় যে গ্রুপ সাফল হয়েছিল ওইটা। হ্যাঁ রাইট রাইট, গ্রুপ সফল বায়োতে হয়েছিল। জি স্যার। আচ্ছা এখানে গ্রুপ সফল হয়নি, আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নাই আশা করি। তো আপনাদের যে পেপার গুলো আছে করেসপন্ডিং সেগুলো আমি এখানে আপলোড করে রেখেছি, ঠিক আছে? তো এগুলো আপনারা আর কি দেখেন। তো একটা গ্রুপ খালি হচ্ছে ওই ক্যাগেলের মানে কোভিড-19 নিয়ে একটা কাজ করছে, ওইটা পেপার হয়তো বা নাই এখানে। তো এমনিতে কি আপনাদের কি মানে কোনো সমস্যা নেই তো নাকি এখানে যা যা দেওয়া হয়েছে, মানে কোনো ভুল টুল নাই তো এখানে? আচ্ছা সব ঠিক আছে, অল গুড তাহলে। এখন এটারও কিন্তু একটা আবার প্রেজেন্টেশন ছিল, ঠিক আছে, যে আপনার যে মোটিভেশন, প্রবলেম ডেফিনেশন এবং হচ্ছে লিটারেচার রিভিউর উপরে। এখন এটাও আপনারা কবে দিবেন সেটা আমাকে জানাতে হবে আসলে শনিবার, ঠিক আছে? আমাকে শনিবার একটু জানাই তাহলে যে আপনারা আসলে কবে এটা দিতে চান, কারণ আসলে অনেক কিছু হাতে এসে জমা হয়েছে আমি জানি। তো আমরা ধীরে সুস্থে সবকিছু কভার করবো, যে টেনশনের কোনো কারণ নেই। স্যার প্রজেক্ট ইভলিউশনটা কি 2 স্টেপে হবে ওই আগের মতোই যেটা বলছেন? প্রজেক্ট এভালুয়েশনটা 2 স্টেপে হবে, হ্যাঁ। মানে হচ্ছে এই যে আসলে 2 স্টেপে করবো না, আমি করবো 3 স্টেপে অ্যাকচুয়ালি। এখানে আপনি দেখেন এখানে 3টা আপডেট আছে। তা আপডেট 1টা হচ্ছে বেসিক্যালি ওই যে প্রবলেম ডেফিনেশন, মোটিভেশন এবং লিটারেচার রিভিউ যেটা, সেটা। আপডেট 2 হচ্ছে আপনার অ্যালগরিদম যেটা আপনি নিয়ে কাজ করছেন, সেটা বিস্তারিত প্রেজেন্ট করতে হবে, অ্যালগরিদমের খুঁটিনাটি বিষয়, মানে সবাইকে একদম সুন্দর মতো বোঝাতে হবে আসলে অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে সেটা। আর আপডেট 3 হচ্ছে বেসিক্যালি আপনার কোড শো করতে হবে। তো আপডেট 3টা আমি আসলে নিব হচ্ছে ফাইনাল পরীক্ষার পরে, ঠিক আছে? জি স্যার। কারণ হয়তো বা কোডিং করতে গেলে এরকম খেতে পারে, সমস্যা হতে পারে, তো এই জন্য একটু বেশি সময় দেওয়া আর কি এখানে। তো এমনি এই পর্যন্ত কি এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার লিটারেচার রিভিউ মোটিভেশন এগুলি কোথায় লিখবো, লেটেক্সে নাকি এমনি? না, ল্যাটেকে লেখা লাগবে না, এগুলো কোনোই নরমাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ওকে স্যার। মানে আমরা এখানে কোনো রিপোর্ট রাইটিং দিচ্ছি না আর কি, হ্যাঁ, মানে এখানে কোনো রিপোর্ট রাইটিং এর বিষয় নেই। আচ্ছা, তাহলে আমরা এখন মানে কনভলিউশনে চলে যাই, আমাদের পড়ায় ফিরে যাই আবার। তো কনভলিউশন আমরা জানি হচ্ছে একটা অন্যতম প্রধান লেয়ার আমাদের সিএনএন এর, নামই হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, তো অবশ্যই প্রধান লেয়ার হবেই এটা। তো প্রথমে আমরা আসলে একটা একটা আইডিয়া দেখি, মানে কনভলিউশনের পিছনে যে আইডিয়াটা সেটা আমরা একটু দেখি। আমি এখানে আইডিয়া বলছি এই কারণে, কারণ হচ্ছে মানে কনভলিউশন কিন্তু কাজ করে হচ্ছে চ্যানেল ওয়াইজ, মানে হচ্ছে মানে 3D ম্যাট্রিক্স এর উপর কাজ করে আর কি, হ্যাঁ। তো এখানে আসলে দেখেন যে 2D ম্যাট্রিক্স দেখানো হচ্ছে। তো এটা আসলে বোঝানোর জন্য তারপর 3D দিয়ে কিভাবে কাজ করে সেটা দেখবো নিচে, এটাকে বুঝে নিই একটু। তো কনভলিউশনে যেটা থাকে সেটা হচ্ছে যে একটা ইমেজ থাকে, ঠিক আছে, একটা ইমেজ থাকে, বা বা বলতে পারেন যে একটা 2D ম্যাট্রিক্স, মানে 2D বা 3D একটা ম্যাট্রিক্স, আমি 2D 3D বাদ দিয়ে একটা ম্যাট্রিক্স থাকে। আর থাকে হচ্ছে একটা ফিল্টার, ঠিক আছে, আর থাকে কি একটা ফিল্টার। তো এই যে ফিল্টারে দেখেন এখানে একটা ফিল্টার আছে, এই ফিল্টারের সাইজ হচ্ছে 2x2, ঠিক আছে? তো দেখেন একটা জিনিস, যে এই যে 2x2, এই 2 হচ্ছে এখানে হচ্ছে ফিল্টার উইথ, এই 2 কি এখানে ফিল্টার উইথ। আচ্ছা, বা আপনি ফিল্টার সাইজও বলতে পারেন, একই কথা। আর এই যে ফিল্টারের যে ভ্যালু গুলো, মানে W11, W12, W21, W22, এগুলো কোত্থেকে আসবে একটু বলতে পারবেন কেউ আমাকে? আচ্ছা আমাকে এখন একটু বলেন তাহলে, লেয়ারে মানে আমাদের আগে যে আমরা পড়ছি এএনএন বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, ওইখানে যে বিভিন্ন লেয়ারের ওয়েট ছিল, ওগুলো কোত্থেকে আসছে? হ্যালো স্যার আপনি যদি এখানে ওয়েট নেন, পিকচার নেন, তাহলে পিক্সেল থেকে আসবে। না, আপনি এটা বাদ দেন, আপনি আমাকে জাস্ট নিউরাল নেটওয়ার্কের কথাটা বলেন, সেখানে ওয়েট গুলো কোত্থেকে আসছে?
স্যার অ্যাট্রিবিউট থেকে আসবে, মানে ফিচার থেকে আসবে। না, ফিচার থেকে তো ওয়েট আসে না। কেউ বলতে পারবেন না এটা ওয়েট কোথা থেকে আসছে? এতগুলো ক্লাস হয়ে গেল। আচ্ছা, এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং আমার জন্য আর কি, আচ্ছা সমস্যা নাই। মানে আমরা আমরা পড়েছি ব্যাক প্রপোর্শন অ্যালগরিদম, তো আমরা জানি যে ব্যাক প্রপোর্শনের মাধ্যমে আসলে ওয়েটগুলো আপডেট হয়। আপডেট হয়ে আলটিমেটলি একটা ফিক্সড ওয়েট আমাদের আসলে আলটিমেটলি আসে। তো এখানেও আসলে বিষয়টা সেম, মানে আমি আসলে জানি না যে আসলে আপনারা কতটা ধরতে পারছেন মেশিন লার্নিং কোর্সটা। হ্যাঁ, মানে এটা আমি কিন্তু এটা নিয়ে খুব সন্দেহান অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা একটু খেয়াল রেখে। তো মানে ধরতে না পারলে আসলে চেষ্টা করতে হবে, কারণ হচ্ছে একটা বিষয় আমি একটু বলে রাখি এখানে, যে এখানে মানে মোটামুটি বেশ উদারভাবেই আপনাদের দিচ্ছি আসলে অ্যাসাইনমেন্ট গুলো করতে। কিন্তু আমি যদি দেখি মানে আলটিমেটলি মানে চেক করার সময় যে আপনারা গণহারে কপি করছেন, তাহলে এটা আসলে মানে আলটিমেটলি 20-25 মিনিটই আমি আসলে নিব এরপর থেকে। হ্যাঁ, সো কপি করলে কিন্তু পারবেন না, এটা কিন্তু খেয়াল রাখেন। কপি করলেই তখন অটোমেটিক্যালি আমি নিজেই স্ট্রিক্ট হয়ে যাব, তখন বলবেন যে স্যার খুব খারাপ, কিন্তু কিছু করার নেই খারাপ বলে তখন। এটা কিন্তু খেয়াল রাখেন, এই জন্যই বলতেছি আর কি। আচ্ছা, এখন এখন বিষয় হচ্ছে যে ফিল্টারের এই যে ভ্যালুগুলা, এগুলো এগুলো আসলে সর্ট অফ লাইক ওয়েটস, দিস আর অলসো কাইন্ড অফ ওয়েটস। সো এগুলো আসলে ওই সেম আমাদের ব্যাকপ্রপাগেশন যে অ্যালগরিদম, সেই ব্যাকপ্রপাগেশনের মাধ্যমে এগুলো আসলে আলটিমেটলি আপডেট হবে। আর শুরুতে আমরা আসলে এগুলোকে র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করবো, মানে একদম স্টার্টিং এগুলো র্যান্ডম কিছু ওয়েট থাকবে, এবং শেষে আসলে ট্রেনিং এর মাধ্যমে এগুলো আস্তে আস্তে আপডেট হবে। তো প্রথম যেটা হচ্ছে যে এই ফিল্টারটাকে আমি শুরুতে যেটা করবো, শুরুতে আমি এখানে বসাবো। আচ্ছা, এখানে যদি আমি বসাই তাহলে W11 বসবো হচ্ছে X11 এর সাথে, W12 বসবো হচ্ছে X12 এর সাথে, W21 X21 এর সাথে, আর W22 হচ্ছে X22 এর সাথে বসবে। তাহলে আলটিমেটলি যেই জিনিসটা হবে সেটা হচ্ছে এই জিনিসটা, W11 X11 প্লাস W12 X12 প্লাস W21 X21 প্লাস W22 ইন্টু X22। এই জিনিসটা হয়ে আলটিমেটলি এই ভ্যালুটা আসবে, এই যে H11 ভ্যালুটা আসবে। ঠিক আছে, এর পরেরটা হচ্ছে আপনার এই, এরপরে এখানে এটা থাকবে না, এটা মুভ করবে, এটা মুছি আমি, এটা মুভ করবে, মুভ করে আমি এই যে এই ফিল্টারটাকে বসাবো হচ্ছে এইখানে। মানে আমি দেখেন আমি কিন্তু জাস্ট একবার শিফট করেছি, আর কিন্তু কিছু করিনি আমি। এখানে ছিল, এটাকে আমি জাস্ট এখান থেকে এক ঘর মানে হচ্ছে এই যে এক ঘর বরাবর ডান দিকে আমি শিফট করেছি, আর কিছু করিনি আমি এখানে। করলে এটা এখানে আসবে। তো এখন কি হবে, এখন W11 এর সাথে X12 গুণ হবে, W12 এর সাথে X13 গুণ হবে, W21 এর সাথে X22 এবং W22 এর সাথে X23 গুণ হবে। এই যে এখানে রেখা আছে সুন্দর করে। তো এর যে পরের স্টেপ, এখন এখানে ডান দিকে যাওয়ার কোনো জায়গা নেই। তো যেহেতু আমাদের ডান দিকে যাওয়ার এখনো জায়গা নাই, তাহলে আমাদের যেতে হবে কোথায়? যেতে হবে নিচের দিকে। তার মানে হচ্ছে আমি এখন কি করব, আমি এখন সিম্পলি আবারও আমি এখান থেকে শুরু করব, কিন্তু এবার এখন নিচে নেমে যাবো আমি। তার মানে হচ্ছে প্রথমে আমি ছিলাম হচ্ছে এইখানে, তারপরে আমি একবার শিফট করে আসছি হচ্ছে এইখানে। আমি চাচ্ছিলাম আরো একবার শিফট করতে, কিন্তু শিফট করার জায়গা নাই, কাজে আমি নিচে চলে আসছি। এখন নিচে এখানে চলে আসছি, এখানে চলে এসে সেম কাজটাই হবে, এই যে গুণগুলো হবে, গুণগুলো হয়ে যোগ হবে, যোগ হয়ে H21টা আসবে, আর ফাইনালি হচ্ছে আমাদের এখানে আসবে, এসে আবারও গুণ হয়ে আসবে হচ্ছে H22। তাহলে এই জিনিসটা কিভাবে পেলাম সেটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এই হচ্ছে তাহলে আমাদের আউটপুটটা হইলো আমাদের হচ্ছে কনভলিউশনের। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে হচ্ছে আমাদের আউটপুট ম্যাট্রিক্সের যে সাইজটা, এটা কিন্তু আসলে কমে গেল, কারণ আগে ছিল 3x3, তো এখন সেটা আসলে কমে গিয়ে 2x2 হয়ে গেল আসলে। তো আমরা অনেক সময় চাইতে পারি যে আমাদের ম্যাট্রিক্সের সাইজটা যেন না কমে, মানে এখানে সাইজ বলতে বোঝাচ্ছি আসলে হচ্ছে হাইট এবং উইডথ। ঠিক আছে, মানে এরপরে আপনারা দেখবেন যে চ্যানেলও থাকবে, মানে হচ্ছে ডেপথ থাকবে। তো ডেপথকে মানে ডেপথ আসলে সাইজ সাইজ বলা হয় না আসলে, মানে সাইজ বলতে আমরা মেইনলি আসলে বুঝি হচ্ছে উইথ
এবং হচ্ছে হাইট। এই দুইটা দিয়ে মেইনলি আসলে আমাদের কি বোঝানো হয়, এই দুইটা দিয়ে মেইনলি আসলে আমাদের সাইজ বোঝানো হয়। ঠিক আছে, তো এখন মানে মনে করেন যে আপনি চাচ্ছেন যে আমি এই সাইজটা আসলে মানে একটু কমে যাচ্ছে, এটা ভালো লাগতেছে না আসলে, মানে আমি সাইজটা কমাবো না। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, চারদিকে আপনি প্যাডিং করতে পারেন, প্যাডিং। তো প্যাডিং মানেটা আসলে কি? প্যাডিং মানে হচ্ছে এখানে তো এগুলো হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। তা আপনি এখানে করতে পারেন কি, এখানে আপনি জিরো অ্যাড করতে পারেন। এই সাইডে আমি জিরো অ্যাড করবো, ঠিক আছে। তারপর এখানেও জিরো আমি অ্যাড করে দিব। মনে করেন যে এখানে আপনি জিরো অ্যাড করে দিতে, মানে পুরো একটা দুইটা রো আর দুটো করা মানে বাড়া দেবে, ঠিক আছে। বেশি বেড়ে গেল নাকি আবার? না, ঠিক আছে। তো এখন আপনি মনে করেন এই হচ্ছে একটা মানে একটা এক্সটেন্ডেড ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন আপনি যদি এক্সটেন্ডেড ম্যাট্রিক্সের উপর যদি আপনি অ্যাপ্লাই করেন কনভলিউশন, তাহলে দেখবেন যে আপনার সাইজটা ছোট হবে না আর। মানে এই যে 3x3 যে অরিজিনাল সাইজ ছিল, সেটাই আলটিমেটলি আবার ফেরত আসবে। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। তো এই যে প্যাডিং করে সাইজ সেম রাখা, প্যাডিং করে সাইজ সেম রাখা যে কনভলিউশন অপারেশন, সেটার নাম হচ্ছে সেম কনভলিউশন, ঠিক আছে। নামই হচ্ছে সেম কনভলিউশন। আর যে কনভলিউশন প্রসিডিউরে আসলে মানে সাইজটা সেম থাকছে না, মানে সাইজ চেঞ্জ হচ্ছে, যেমন হচ্ছে এখানে এখানে কিন্তু সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, there has been no padding implemented whatsoever. সো প্যাডিং ছাড়া যে কনভলিউশন, সেটাকে আমরা নরমালি বলি হচ্ছে ভ্যালিড কনভলিউশন। তার মানে হচ্ছে ভ্যালিড কনভলিউশনে আমাদের সাইজ ছোট হতে পারে, মানে উইথ হাইট কমতে পারে, কিন্তু সেম কনভলিউশনে উইথ হাইটটা সেমই থাকবে। এটাই ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার ওই স্যার সাইজ কমলে লাইক ইনফরমেশন লস হবে না? লাইক একটা ছিল 3/3 আর একটা ছিল 2/2, মানে হয়ে গেল 2/2, সো লাইক সেম ইনফরমেশন তো না। ইনফরমেশন লস আসলে হবে না, বরং ইনফরমেশনটা মডিফাই হবে। কারণ আমরা কিন্তু এখানে কিছু জিনিসপত্র গুণ করছি, গুণ করে যোগ করছি আর কি। হ্যাঁ, এবং আমরা এই ফর্মুলা বের করার সময় মানে মনে করেন যে এখান থেকে আমার আউটপুটে চলে আসে, কথা কথা বলছে আর কি, এটা অবশ্যই হবে না, মানে আরো প্রসিডিউর আছে। মনে করেন যে এখান থেকে আমাদের আলটিমেটলি আউটপুটটা আসে 0 অথবা 1। তো আমরা যখন ব্যাক প্রপাগেশন করব, তখন কিন্তু এই ভ্যালুগুলো এমন ভাবে আপডেট হবে, এই ভ্যালুগুলো এমন ভাবে আপডেট হবে যেন এগুলো এই ভ্যালুগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়। মানে হচ্ছে এই H11, H12, H21, H22 এগুলো যেন সর্ট অফ আপনার এই প্যাটার্নটাকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছেন? জি স্যার। তো এটা আসলে ভ্যালু আসলে কমবে না, ভ্যালু কমবে হচ্ছে অন্য একটা অপারেশনে। মানে আপনি যে কোশ্চেনটা করছেন যে ভ্যালু ফিচার কমে যাবে কিনা, মানে ফিচারের সংখ্যা কমে যাবে কিনা, সেটা সেটা হবে হচ্ছে আপনার পুলিং অপারেশনে। এটা আমরা দেখবো যে কেন আমরা আসলে আলটিমেটলি কমাবো, মানে কেন আমরা ফিচারের সংখ্যা কমাই দিব, সেটা আমরা দেখবো পুলিং। কিন্তু এখানে কমবে না, এখানে জাস্ট মডিফিকেশন হবে আর কিছু। এখন এটা হচ্ছে একদম বেসিক কনভলিউশনের আইডিয়া, ঠিক আছে। আরেকটা জিনিসও বলে নিই, একটু স্ট্রাইড কি সেটাও বলে নিই এখান থেকেই, এরপরে আমি যাচ্ছি উপরে, মানে কি মেইন যে কনভলিউশন সেখানে যাচ্ছি আমি। আচ্ছা, স্ট্রাইড। আচ্ছা দেখেন, মানে আমি প্রথমবার ফিল্টারটা কিন্তু এখানে দিছি, পরেরবার কিন্তু আমি মাত্র একবার শিফট করছি। মানে হচ্ছে একবার শিফট করে কোথায় করছি, আমি এখানে করছি একবার শিফট করে। তার মানে হচ্ছে এখানে হচ্ছে স্ট্রাইড ইকুয়াল টু 1। বুঝা যাচ্ছে? যদি এখানে স্ট্রাইড ইকুয়াল টু 2 হইতো, যদি এখানে স্ট্রাইড ইকুয়াল টু সাপোজ 2 হইতো, তাহলে জিনিসটা হতো এরকম যে প্রথমবার এখানে সে ছিল, পরের বার সে এখান থেকে শুরু করবে। ঠিক আছে, মানে এটা আসলে তো বড় না ইমেজটা, এটা দেখাতে পারতেছি না, বড় হলে আর কি এরকম দেখাতো আর কি। এরপরে যখন নিচে যাবে তখন এখান থেকে শুরু হবে না, মানে তখন এখান থেকে শুরু হবে না, নিচে নিচে যাওয়ার সময় শুরু হবে হচ্ছে এখান থেকে, মানে দুইবার পাস হয়ে আর কি। ঠিক আছে, মানে আগে একবার করে শিফট করতে, এখন দুইবার করে শিফট করবে। বুঝতে পারছেন স্ট্রাইড ইকুয়াল টু 2 মানে কি? এখন
এখন আমার প্রশ্ন হচ্ছে স্ট্রাইড বাড়লে কি আমাদের মানে এই ডিমেনশন কমবে নাকি বাড়বে? মানে স্ট্রাইড বাড়লে কি হবে, মানে এটা কমবে, মানে বেশি সিঙ্ক হবে নাকি কম সিঙ্ক হবে স্ট্রাইড বাড়লে? স্ট্রাইড বাড়লে শ্রিঙ্ক হওয়ার কথা। স্ট্রাইড বাড়লে ডেফিনেটলি সিঙ্ক হবে, কারণ হচ্ছে প্রথমে এখানে ছিল, তারপরে জিনিসটা চলে আসলো হচ্ছে এইখানে, তারপরে চলে আসলো হচ্ছে এইখানে, তারপরে আসলো এখানে। তার মানে হচ্ছে যদি আমার ম্যাট্রিক্সটা আসলে 4x4 হইতো তাহলে আলটিমেটলি এখান থেকে আমি একটা 2x2 ম্যাট্রিক্স পেতাম। মানে এখন 3x3 থেকে আমি 2x2 পাই, তখন 4x4 থেকে আমি কি পেতাম, 2x2 পেতাম, মানে আরো বেশি শ্রিঙ্ক করবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু স্ট্রাইড যদি বাড়ে তাহলে শ্রিঙ্কিং এর পরিমাণ কি হবে, শ্রিঙ্কিং এর পরিমাণ অটোমেটিক্যালি বাড়বে। নরমালি আসলে আমরা ইন জেনারেল স্ট্রাইড ইকুয়াল টু 1 নিয়ে আসলে কাজ করে থাকি, বুঝা যাচ্ছে? তাহলে আমরা মোটামুটি স্ট্রাইড বুঝছি, ফিল্টার সাইজ বুঝছি। আমরা এখনো ফিল্টার নাম্বার দেখিনি, কারণ দেখা পসিবল ছিল না, কারণ চ্যানেল নিয়ে কোনো কথা বলে নেই এখনো। প্যাডিং বুঝছি, সেম ভার্সেস ভ্যাট কনভলিউশন বুঝছি। আচ্ছা, আমরা এখন এই বিষয় নিয়ে কথা বলবো যে কনভলিউশনটা আসলে মানে রিয়েল লাইফে কিভাবে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো আসলে। কিন্তু তার আগে কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা একটু পরে, কারণ হচ্ছে এই পার্টটুকু ভালো মতো না বুঝলে আসলে আপনারা এই জিনিসটা বুঝবেন না। আরেকটা বিষয় হচ্ছে মানে কনভলিউশন করে লাভটা আসলে কি, সেই লাভটা আসলে আমরা এখানে দেখবো যে হয় কনভলিউশন অপারেশনে। তো এটার জন্য একটু স্টে টিউন থাকেন, কিন্তু আমি তো অপারেশনটা বোঝা নিচ্ছি আগে, কিন্তু কিভাবে কাজটা হয়। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে মোটামুটি ক্লিয়ার নাকি, মানে আমি ধরে নিতে পারি তাহলে? আচ্ছা ঠিক আছে, ওকে, ক্লিয়ার হলে খুব ভালো। আজকে আমাদের শ্বাসশব্দ একটু কম, কারণটা কি, মানে পরীক্ষা শুনে কি মানে কি ঝরে গেলেন নাকি? ঠিক আছে, কি বলেন তো একটু। স্যার সকাল থেকে খুব নেটে প্রবলেম হচ্ছে সবার। সকালে একটা ক্লাস মিস হলো, অর্ধেক হওয়ার পর আর জয়েন করতে পারি, এরকম হচ্ছে সবার। এই ইন্টারনেটে কি সবারই সমস্যা নাকি আজকে? স্যার গতকালকে থেকেই মনে হয় সমস্যা সবার। না, ফেসবুকে তো আমারও সমস্যা, ফেসবুকে এখন ঢুকতে পারছে না ঠিক মতন, মানে আমার হচ্ছে মেসেঞ্জার মেসেজ দিলে অনেকক্ষণ পরে যাচ্ছে। কিন্তু এমনিতে কিন্তু মানে আমার মানে ওভারঅল নেটে কোনো সমস্যা পাইনি আমি নাকি এখনো, মানে জিমেইল বা হচ্ছে এই ধরনের ভিডিও কল ইউজ করার সময়। স্যার গতকাল রাতের দিকে একটু বেশি ছিল, এখন কিছুটা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে শুরু করি তাহলে। তো আমাদের এটা হচ্ছে একটা আরজিবি ইমেজ, যেটার ডিমেনশন হচ্ছে 6x6x3। তো এখানে আসলে মানে অবশ্যই আপনারা 6x6 ইমেজ নিয়ে কাজ করবেন না, এটা মোটামুটি শিওর সবার ক্ষেত্রে, মানে অনেক বড় ইমেজ নিয়ে মানুষ কাজ করে। আমি জাস্ট এমনি দেখানোর জন্য এখানে দিচ্ছি 6x6x3। তো এখানে একটু কিছু বিষয় আমরা একটু কথা খেয়াল রাখি। এখানে আমাদের চ্যানেলের সংখ্যা কয়টা? 3টা। আচ্ছা, তো আমাদের আসলে প্রথমে এখানে আপনি চিন্তা করেন, এই বাদ দেন, প্রথমে এটা নিয়ে আপনি চিন্তা করেন না, ফার্স্ট বলার আগে দিস। প্রথমে ফিল্টার 1 নিয়ে আমরা চিন্তা করি। এই পার্টিকুলার ইমেজের উপরে বা এই পার্টিকুলার 3 ম্যাট্রিক্সের উপরে আপনি যে ফিল্টারটা ইউজ করবেন সেই ফিল্টারের চ্যানেল অবশ্যই 3 হইতে হবে, কারণ এখানে 3 আছে। আমি কি বোঝাতে পারতেছি কথাটা? দেখেন বুঝতে পারেন কিনা। জি স্যার। এই দুটো সেম হতে হবে অবশ্যই। এর কারণটা কি বোঝায় বলতেছি। এখন এগুলা কিন্তু যে কোনো কিছুই হতে পারে, এটা আপনার ইচ্ছা, কারণ এটা হচ্ছে বেসিক্যালি ফিল্টার সাইজ। আমি এর আগেই বলেছি ফিল্টার সাইজ মানে কি, উইথ এবং হাইট, ঠিক আছে? সো এখানে 3x3 এর জায়গায় আপনি যদি মনে করেন যে আমার ভালো লাগছে না 3x3, আমি একটা কাজ করি, আমি এখানে 5x5 দিব, বা আমি এখানে 2x2 দিব, তাই এটা আপনি দিতে পারেন, যদি কমপ্লিটলি আপ টু ইউ। কিন্তু চ্যানেলের সংখ্যা অবশ্যই যার উপর আমি কনভলিউশন করব তার চ্যানেলের সংখ্যা সমান হতে হবে, ঠিক আছে? আচ্ছা, কারণটা কি একটু দেখি এবার।
তো এখানে দেখেন প্রথমে আমরা বসাবো কোথায়, আমাদের এই ফিল্টারটাকে এখানে বসাবো, তাই না? 3x3 যেহেতু, সরি, প্রথমে আমি এখানে বসাবো। কিন্তু আমাকে বলেন এটা কি 2D? এটা তো 2D না, তাই না? এটা তো 3D। তাহলে এখানে বসালে আসলে হবে না, বসাতে হবে হচ্ছে এই পুরাটা বরাবর। আমি কি বোঝাতে পারতেছি বিষয়টা? বুঝতে পারেন কিনা? এখানে ভ্যালু কয়টা আছে মোট? 9টা 9টা 9টা, মানে 27টা না? স্যার জি স্যার। তো এই জিনিসটাকে আমাকে আসলে এখানে বসাতে হবে। বসায় আমরা আগে যে সিস্টেম দেখছি, সেই সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে। তো আগে আমরা 2D উপর দেখছি সিস্টেমটা, এবার হচ্ছে এটা 3D উপর করতে পারবেন। তাহলে কি হবে? তাহলে 4 × 1 প্লাস কি 9 × 0 প্লাস কি 2 × -1 প্লাস 5 × 1। এভাবে হচ্ছে এই রিলেশনটা সবগুলা কি হবে? সবগুলা যোগ হবে। ঠিক আছে? শেষ হয়নি কাজ এখনো, ডিমেনশন তো 3টে আছে। এখানেও কি হবে? তারপরে সেম হবে। এই যে এটা যদি আমি এখানে ফালাই, তাহলে মনে করেন 1 × সামথিং, এটা 0 × সামথিং, 1 × সামথিং হবে। এভাবে সবগুলো আসলে একটার সাথে একটা ইনটু হয়ে যোগ হবে। তার মানে আসলে এই কেসে মোট ইউ হ্যাভ টু অ্যাড 27 নাম্বারস or 27 প্রোডাক্টস। ঠিক আছে? এখানে আমাদের মোট 27টা প্রোডাক্ট যোগ করতে হবে। এখানে যোগ করছিলাম হচ্ছে 4টা প্রোডাক্ট, 4টা। তো এখানে আমাদের আসলে 27টা হচ্ছে এখানে, কারণ হচ্ছে 3 × 3 × 3। এই ফিল্টারকে আমি আসলে একদম এখানে বসাই দিব। বসাই দিলে সেটা আসলে 27টা ভ্যালুর সাথে ওভারল্যাপ করবে, 27টা ভ্যালুর উপর গিয়ে বসবে। এটা আসলে বসার পর প্রত্যেকটা করেসপন্ডিং পজিশনের ভ্যালু গুণ হবে। গুণ হওয়ার পরে গুণফলগুলো কি করবো? সবগুলো যোগ করে দেবো। ঠিক আছে? তো যোগ করলে কি হবে? আলটিমেটলি একটা ভ্যালু পাওয়া যাবে না নাকি? মানে এই গুণ করে যোগ করার পর কি পাওয়া যাবে? রেসপন্স না করে কিন্তু পড়াতে পারবো না আসলে, মানে আসলে বলে দিলাম, কারণ হচ্ছে তাহলে রেকর্ডিং দিয়ে দেওয়া যায় তাহলে খুব সহজেই। হ্যালো, কেউ না বুঝলেও কিন্তু বলতে হবে আসলে, না বললে কিভাবে বুঝবো যে বুঝছেন কিনা? কথা কি শোনা যাচ্ছে আমার নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে রেসপন্স না করলে তো কিছু করার নেই আসলে, তাহলে আমার তো পড়া যাবে তাহলে। ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে এটা হইলো। তো আলটিমেটলি এই পুরো বক্স যদি আমি এই বক্সের মধ্যে ওভারল্যাপ করাই, পরে যদি মানে প্রোডাক্ট নিজের 27টা জিনিসের, তাহলে আলটিমেটলি এগুলো অ্যাড করলে একটা ভ্যালু পাওয়া যাবে। তো এই ভ্যালুটাই হচ্ছে আসলে এই কোণের ভ্যালুটা। তো নেক্সট স্টেপ হচ্ছে এই একটা জায়গায় দিলে তো এটা হবে না, এটা আসলে বারবার আসলে পাশে পাশে মানে পাশে যেতে হবে আর কি, মানে বারবার পাশে মুভ করতে হবে ডান সাইডে। তো এখন নেক্সট যে কাজটা আমরা করবো, এই জিনিসটাকে আবারও আমি একবার মুভ করাবো। যদি আমার স্টার ইকুয়াল টু 1 হয়, স্টার যদি 2 হয় তাহলে আসলে একবার না 2বার মুভ করাতে হতো এটাকে। তো এখানে পড়বে এটা, আর হচ্ছে পিছে আমার এই জায়গাটা কভার হবে। ঠিক আছে? তো এই হচ্ছে এবার হচ্ছে বক্স, আমার বক্সের বিষয় এটা। তার মানে এখানেও আসলে ভ্যালু 27টাই থাকবে, কারণ এই যে 9টা পিছনে 9টা তার পিছনে 9টা। তো এর উপরে হচ্ছে এই ফিল্টারটা বসবে, এই ফিল্টারটা বসে কনভলিউশন হবে, মানে আগের মতনই আর কি। মানে হচ্ছে 1 × 9 প্লাস 0 × 2 এগুলো সব হবে। পিছনে এগুলো সেম 1 × সামথিং, 0 × সামথিং প্লাস -1 × সামথিং, এরকম করে হবে।
এগুলো এরকম 27টা প্রোডাক্ট আসবে আলটিমেট 27টা প্রোডাক্টকে আমাকে অ্যাড করতে হবে আগের মতো। সো এগেইন উই আর অ্যাডিং দ্য 27 প্রোডাক্টস এন্ড উই আর গেটিং দিস ভ্যালু। এই ভ্যালুটা পাবো আমি এখানে। তো এরকম ভাবে সিমিলারলি আমি এটাকে বারবার মুভ করাবো আসলে, এরপরে এটাকে এখানে নিব, এখানে এখানে নিয়ে হচ্ছে পিছনে গুলো মিলাবো সেম ভাবে। তারপরে হচ্ছে এটাকে এখানে নিব, আবার এরপর নিচে নিব আর কি, স্যার যত জায়গা নাই। এখানে পিছনে থাকবে, কিন্তু পিছনে কিন্তু সেম ভাবে থাকবে পিছনে, মানে আর কি পিছনে, মানে এটা আসলে একটা চ্যানেলের জন্য না, এটা চ্যানেল নাম্বার 1, চ্যানেল নাম্বার 2, 3 এর জন্য সেম, মানে এরকম এই যে চ্যানেল নাম্বার 1 এর সাথে এটা পড়বে, চ্যানেল নাম্বার 2 এর সাথে এটা পড়বে, চ্যানেল নাম্বার 3 এর সাথে পড়বে হচ্ছে এই যে লাস্টেরটা। এখানে সেম, মানে সেম জিনিস চলবে আর কি, সেম জিনিস বারবার রিপিট হয়ে 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 এই পর্যন্ত যাবে। এই পর্যন্ত গেলে আলটিমেটলি আমাদের এই ধরনের একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। তো এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে যে একটা 3D ম্যাট্রিক্স, একটা 3D ম্যাট্রিক্সকে আমি যখন একটা 3D মানে ফিল্টার দিয়ে কনভলিউশন করছি, আমার আউটপুটটা কিন্তু 3D থাকতেছে না, আর আমার আউটপুটটা হয়ে যাচ্ছে হচ্ছে 2D। ঠিক আছে, এবং সেটা আর কি আমার যে উইথ এবং হাইট সেটা শ্রিঙ্ক করতেছে। এখন আমি আগের মতোই বলতে পারি যে উইথ এবং হাইট যদি শ্রিঙ্ক না করাতে চাই, তাহলে আসলে আমি প্যাডিং করতে হবে, মাইনাস 4 এর প্যাডিং, মানে সবগুলা ডিমেনশন বা সবগুলা ডেপথ বা চ্যানেলেই হচ্ছে আমাকে প্যাডিং করে ফেলতে হবে। তাহলে তাহলে আমার আর এই মানে আমার যেখানে শ্রিঙ্ক করে ফেললো, মানে এখানে তো ছিল 6x6, কিন্তু এখানে 4x4 হয়ে গেল, তো সেটা সেক্ষেত্রে হবে না। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার মোটামুটি? কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, গুড। তো ফিল্টার 1 এর কাজ তাহলে শেষ। এখন ফিল্টার কিন্তু একটাই আমরা ইউজ করি তা না কনভলিউশনে, আমরা আসলে একটা কনভলিউশন লেয়ারে আমরা অনেকগুলো ফিল্টার ইউজ করতে পারি। মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা কনভলিউশন লেয়ারে আমরা 32টা ফিল্টার বা হচ্ছে 64টা ফিল্টার লিমিটেড। এই কারণে আমরা চিন্তা করি যে আমরা আসলে মাত্র 2টা ফিল্টার ইউজ করতেছি। তো একটা বিষয় মনে রাখতে হবে যে ফিল্টার গুলো কিন্তু মানে ওয়েট আলাদা আলাদা হবে, মানে হচ্ছে এখানে যে ভ্যালু ওয়েট গুলো আছে, এই ওয়েটের সাথে এই ওয়েট গুলোর কোনো মিল কিন্তু আসলে নাই, মানে এই ওয়েট গুলো ডিফারেন্ট হতে পারে, মানে এমন না যে ফিল্টার ওয়েট সেম হবে বা হচ্ছে এত ডিফারেন্স হইতে হবে, এরকম কিছু না আসলে। মানে ব্যাক প্রসেসের মাধ্যমে আপডেট হয়ে যে মানে যে ফিল্টারের ওয়েট যা হবে তাই, ঠিক আছে, মানে ডিফারেন্ট হওয়াটাই স্বাভাবিক। আমি এখানেও যদি সেম কাজ করি, যে এই ইনপুটকে যদি আমি এটা দিয়ে কনভার্সন করি সেম ভাবে, মানে আগে যেভাবে করছি এটার সাথে সেম ভাবে যদি করি, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা আবার আসবে, 4x4 সাইজের একটা ম্যাট্রিক্স আসবে। তার মানে আলটিমেটলি আমার আসলে ম্যাট্রিক্স পেলাম হচ্ছে 2টা। এখন আসলে এই 2টা ম্যাট্রিক্সকে আলাদা করে রাখার কোনো মানেই হয় না, এই 2টাকে আমরা আসলে চ্যানেল ওয়াইজ অ্যাড করে দিই, তাহলে আমার আসলে 4x4x2 সাইজের একটা আউটপুট চলে আসবে। ঠিক আছে, তার মানে সংক্ষেপে আমি যদি বলি, একটা 6x6x3 সাইজের একটা ইনপুট ম্যাট্রিক্স বা একটা ইমেজ আছে, সেই ইমেজকে আমরা আসলে কনভলিউশন করলাম, যেখানে ফিল্টারের সংখ্যা হচ্ছে 2 এবং ফিল্টারের সাইজ হচ্ছে 3x3। সেক্ষেত্রে আমাদের আউটপুটটা হলো কি, একটা 4x4x2 সাইজের ম্যাট্রিক্স। এই পর্যন্ত বুঝতে সমস্যা আছে কারো কোনো? এখানে কিন্তু 2টা হচ্ছে ফিল্টারের সংখ্যা, ঠিক আছে, এই যে ফিল্টারের সংখ্যা এখানে 2, এই কারণে এখানে 2 হয়েছে। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। এখন মনে করেন যে এই 4x4x2 যেটা আমার কাছে আছে, এখন এর উপর মনে করেন আমি আবার কনভলিউশন অ্যাপ্লাই করতে চাই। একটা বিষয় খেয়াল রাখেন, এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে এটা ছিল একটা ভেক্টর, তাই না, ভেক্টরের সাইজ ছিল 3। এটার উপর যখন আমি হিডেন লেয়ার 1 অ্যাপ্লাই করেছি, তখন ভেক্টরের সাইজ কত হয়েছে? ভেক্টরের সাইজ হচ্ছে 4। এই 4 সাইজ ভেক্টরটাই কিন্তু ফাইনাল না, আমি চাইলে কি করতে পারি, এরপর আবার আমি কি করতে পারি, আমি এরপর আবার হিডেন লেয়ার অ্যাপ্লাই করতে পারি, এবং এরপরও সাইজ আসলে 4 আছে, যেহেতু এখানে চারটা আসলে হিডেন নোড আছে, 4টা এখানে, এর জন্য এখানে 4 আছে। তো সেম ভাবে মনে করেন যে একটা ইমেজ আছে, ঠিক আছে, এটা মনে করেন যে একটা ইমেজ আছে আমার এখানে। তো ইমেজের উপর আমি একটা কনভলিউশন অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আমি আরেকটা কি পেলাম, একটা ম্যাট্রিক্স পেলাম। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সের উপর চাইলে আমি কি করতে পারি, আবার কনভলিউশন অ্যাপ্লাই করতে পারি।
মানে জাস্ট লাইক দিস, মানে এখানে যেমন অনেকগুলো হিডেন লেয়ার একসাথে জোড়া লাগানো হয়, মানে পরপর দেওয়া হয় আর কি স্ট্যাক করে, তখন কনভলিউশনে সেম করতে পারি। কারণ কনভলিউশন তো আলটিমেটলি ওয়েট, আমরা কিছু ওয়েট দিয়ে একটা অপারেশন করতেছি যার নাম হচ্ছে কনভলিউশন অপারেশন, এবং সে ওয়েটগুলোকে আমরা রান করছি। তাদের কনসেপ্টুয়ালি আসলে জিনিসটা সিমিলার। তো এখানেও আমরা কি করতে পারি, আমরা এখানে একটা ম্যাট্রিক্স পেতে পারি। তো যদি চাই আমি আবারও কনভলিউশন অ্যাপ্লাই করতে পারি। সো দিস ইজ কমপ্লিটলি আপ টু মি। এখানে যেমন দেখেন, যদি আমি ছবিটা দেখি, এখানে একটা ছবি ছিল এখানে, রাইট, এখানে যে আমি প্রথমে একটা কনভলিউশন অ্যাপ্লাই করেছি, এর যে আউটপুটটা, তারপর আমি আবার কনভলিউশন অ্যাপ্লাই করেছি, এর আউটপুটের উপর আমি একটা পুলিং অ্যাপ্লাই করেছি। পুলিংটা আমি একটু পরে বোঝাবো, সমস্যা নেই। তারপরে তার পুলিং এর যে আউটপুট, সেটার উপর আমি আবার কনভলিউশন অ্যাপ্লাই করেছি। এভাবে অনেকগুলো লেয়ার আমি আসলে এখানে একটা করে স্ট্যাক করেছি। সেটা হ্যাং করলো কেন? না, ঠিক আছে, ওকে, হ্যাং করেনি। তার মানে হচ্ছে 4x4x2 এর উপর আমি কি করতে পারি, চাইলে আমি আবারও কনভলিউশন অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, মনে করেন যে আমি এর উপরে একটা 3x3 কনভলিউশন আবার অ্যাপ্লাই করব, তাহলে শেষের ডিমেনশনটা কত হবে? কনভলিউশন ফিল্টার, এটা ফিল্টার আর কি, এটা ফিল্টার, এটা কনভলিউশন ফিল্টারের লাস্ট ডিমেনশনটা কত হবে? হ্যালো, স্যার 2 হবে, রাইট। কারণ হচ্ছে এই যে এখানে ডেপথ আসলে ম্যাচ করতে হবে, ঠিক আছে। এখানে 3 ছিল কেন? 3 ছিল কারণ হচ্ছে এই যে এখানে 3 ছিল এবং আমার ডেপথ ম্যাচ করার জন্য 3 ছিল এখানে। এখানে যদি 2, কাজে এখানেও আসলে 2ই হবে এখানে। আচ্ছা, এখন আসলে ফিল্টারের সংখ্যা। তো ফিল্টারের সংখ্যা আমি ধরলাম যে আমি এখানে 64 ফিল্টার ইউজ করবো, মানে এখানে একটু সংখ্যাটা বেশি দিলে আমি ইচ্ছা করি, এতগুলো ফিল্টার ইউজ করবো। তাহলে আউটপুট যে ম্যাট্রিক্সটা হবে সেটা সাইজ কত হবে আলটিমেটলি? বলেন তো, কেউ একজন বুদ্ধি করে। স্যার এখানে যেটা দেওয়া আছে তো ওইটাই নাকি 4x4x2? না না, কেন, মানে আপনার 6x6x3 করার পরে আসলে হচ্ছে 4x4x2, তাহলে 4x4x2 কে করলে 4x4x2 আসবে কেন, মানে কোন লজিকে, মানে এর পিছনে লজিকটা কি আমাকে বলেন। স্যার 2x2x64। এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা, কিভাবে আসলে আমি একটু ছবির আলোকে বুঝাই আরেকবার, আর না বুঝতে কিন্তু বলতে হবে, বললাম কিন্তু। কারণ মানে দেখা যায় পরীক্ষায় আপনারা হয়তো পার পেয়ে যেতে পারেন, কিন্তু এটা মানে এভাবে কোর্সে লাভ হবে না আলটিমেটলি, মানে না বুঝে যদি কোর্সটা পার করে যান, মানে কিছু লাভ হবে না আলটিমেটলি, খামাখাই মেশিন লার্নিং কোর্সে বসে খরচ করলে, যে না বুঝে করেন আর কি। হ্যাঁ, কারণ আমি কিন্তু একদম মানে ভালোভাবে পড়াচ্ছি, কারণ বেশ চেষ্টা করে পড়াচ্ছি, মানে লেটেস্ট টপিক গুলো যেন আর কি আপনারা দিতে পারি যারা। এখন আপনারা না নিলে কিন্তু এটা আপনাদেরই আলটিমেটলি লস। এখানে দেখেন, এখানে আমি যখন 3x3 অ্যাপ্লাই করছি কনভলিউশন, তখন আসলে এই যে 6টা আসলে 6 - 3 + 1 = 4, এই যে 4 এভাবে হয়েছে, এটা আসলে এই যে 4x4 যেটা। তো এখানেও আমি আসলে 4, এখানেও 3 অ্যাপ্লাই করছি, তাহলে হবে কি 4 - 3 + 1 -2 হবে আসলে। তো এই জন্য আসলে 2x2 এখানে আসছে। তো এখানে আমি কোনো প্যাডিং এর বিষয় বলে নেই, এই কারণে আসলে মানে আমি যদি বলতাম যে এটা একটা সেম কনভলিউশন বা প্যাডিং করা হয়েছে এখানে, এটা যদি বলে দিতাম, তো বলে দিলে কিন্তু এখানে 2x2 হইতো না। তখন কি হতো, সেম কনভলিউশন হলে তখন এখানে 4x4 হতো, রাইট। কারণ আমি যখন সেম কনভলিউশন করি তখন প্যাডিং করা হয় চারদিকে, আর প্যাডিং করে সাইজটা শ্রিঙ্ক করে না, এটা আমি একটু আগে বলেছি এই যে এটা পড়ানোর সময়। আর সাইজ মানেই হচ্ছে উইথ এবং হাইট, এই যে উইথ এবং হাইট নিয়ে আসলে সাইজটা হয়, ঠিক আছে। আর আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে এই লাস্টের 64টা কিভাবে আসলো সেটা। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের ফিল্টারের সংখ্যা 2টা ছিল, এই কারণে লাস্টে 2 আসছে। তো এখানে ফিল্টারের সংখ্যা 64টা, আর লাস্টে এখানে 64 আসবে। বোঝা যাচ্ছে বিষয়টা? ইয়েস স্যার। দেখেন, কেউ কি কোনো পার্ট বুঝিনি নাকি এমন আছেন কি? থাকলে বলেন আমাকে যে কোন পার্ট বুঝেন না বা কি অবস্থা। স্যার যে 2x2 এর উপর তো স্যার আমরা আবার 3x3 দিয়ে করতে পারবো না, রাইট? 3x3 দিয়ে করতে পারবো না,
তখন আমাকে আসলে 2 into 2 দিয়ে পারবো করতে, 3 into 3 দিয়ে করা সম্ভব হবে না। মানে করতে পারবো না তা না, কিন্তু আমাকে তখন সিম কনভলিউশন করতে হবে, ভ্যারিয়েট দিয়ে করতে পারবো না। কারণ সিম কনভলিউশন করলে আমি তখন চাইলে এটাকে কি করতে পারি, এটাকে আমি 0 প্যাডিং করে 3 into 3 মানে নিতে পারি। ঠিক আছে? জি স্যার। তো এখন যেটা বার্নিং কোয়েশ্চেন সেটা হচ্ছে এই কনভলিউশন অপারেশন কেন, বা এটা করে আসলে লাভ কি? এটা দিয়ে আসলে আছে ক্লাস শেষ করবো, সমস্যা নাই। একটা জিনিস দেখেন, এটা একটা ইমেজ মনে করেন, এটা হচ্ছে আমার একটা ইমেজ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, এখানে আমি যে বললাম এইমাত্র যে হচ্ছে এই যে এই একটা আউটপুট আসছে, বা হচ্ছে এখান থেকে কনভলিউশন করে আবার যে এই আউটপুটটা আসলো, এগুলো তো এক ধরনের ম্যাট্রিক্স, তাই না? এগুলো তো ইমেজ না। এগুলো কি ইমেজ? এটা তো কোনো ইমেজ না, এটা হচ্ছে নর্মাল ম্যাট্রিক্স। মানে প্রথমটা ইমেজ, ইনপুটটা ইমেজ হবে, সেটা অবশ্যই সঠিক। মানে আমাদের নেটওয়ার্কে তো আমরা ইমেজটা ইনপুট হিসেবে দিব, কিন্তু মাঝখানের যে ম্যাট্রিক্স গুলো এগুলো তো আর ইমেজ না। এগুলোর নাম আছে, একটা নাম হচ্ছে ফিচার ম্যাট্রিক্স। ফিচার ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, এখন আসি কনভলিউশন অপারেশন। তো এটা মনে করেন একটা ইমেজ। তো এখানে দেখে মনে হয় আপনারা বুঝতেছেন যে হচ্ছে এটা মুছে না কেন আবার, যে এখানে একটা কি আছে, এখানে কোনো একটা কি বর্ডার আছে নাকি এই ইমেজের মধ্যে? কি মনে হয়, একটা বর্ডার লাইন তো আছে নাকি? জি স্যার। মানে এটা চেহারাটা অনেকটা এরকম হবে আর কি, মানে আমরা মনে করতে পারি এরকম চেহারা হওয়ার কথা, যে 10 যেহেতু বড় সংখ্যা, কাজে এটা হোয়াইটিশ কিছু একটা, আর 0 ছোট সংখ্যা ব্ল্যাকের কিছু একটা হবে, মাঝখানে একটা বর্ডার লাইন। তো এখানে আরেকটা ইমেজ দেওয়া আছে, এখানে এটা আসলে সেম, মাঝখানে একটা বর্ডার লাইন আছে, কিন্তু এবার হচ্ছে উল্টা আর কি, মানে এই সাইডে ডান সাইডে কালো আর ডান সাইডে সাদা। আচ্ছা, তো মনে করেন যে আপনার ব্যাকপ্রপাগেশন অ্যালগরিদম আপনি অ্যাপ্লাই করছেন, আপনি ট্রেনিং করার পরে আপনার ফিল্টারের ওয়েট যেগুলো আছে, ফিল্টারের ওয়েটগুলো অ্যাডজাস্টেড হয়ে এরকম হয়েছে আর কি, ফিল্টারের ওয়েটগুলো অ্যাডজাস্টেড হয়ে এরকম অবস্থায় আসছে আলটিমেটলি। তো এখন এইটার সাথে আপনি যদি এই ম্যাট্রিক্স যদি কনভলিউশন করেন, কনভলিউশনের সাইন হচ্ছে এইটা, যদি কনভলিউশন করেন তাহলে এরকম একটা কিছু আসবে। তো এখানে দেখেন, এখানে মাঝখানে কি আসছে দেখেন তো একটু, মাঝখানে যে লাইনটা ছিল, ওই বর্ডার লাইনটা ছিল, বর্ডার লাইনটা এখানে এসে পড়ছে না আসলে। মানে আপনি যদি চিন্তা করেন ম্যাথমেটিক্যালি, তাহলে মানে এই ইমেজটা আরো বড় হতে পারতো। মনে করেন যে এখানে আরো অনেক 10 আছে, আর এখানে আরো অনেক 0 আছে, তাহলেও দেখতেন যে মাঝখানে যে আশেপাশে সব 0 আসতো, এখানেও আশেপাশে সব 0 আসতো, কিন্তু এখানে একটা কি আসতো, এখানে বর্ডার ইন্ডিকেটিং একটা এরকম একটা বার আসতো এখানে। এটা বোঝা যাচ্ছে কি বলতেছি? তো এখানে যদি দেখেন সেম কাজ কনভার্সন যদি আমি করি সেম ফিল্টার দিয়েই, তাহলে এখানে -30 আসতেছে এখানে। তো -30 কেন আসবে? কারণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের কালার ডিফারেন্সের জন্য, মানে হচ্ছে উল্টা। আগে ছিল হচ্ছে এরকম এরকম একদিকে, আর এখানে হচ্ছে উল্টা দিকে হচ্ছে, বর্ডারটা হচ্ছে উল্টা টাইপের, মানে কি একদম অপোজিট টাইপ অফ বর্ডার। তার মানে হচ্ছে আমাদের একটা ইমেজ যদি আমি দিয়ে দেই আমার কনভার্সন ফিল্টারকে, তাহলে সে আমাকে আসলে ইম্পর্টেন্ট যে ফিচার বা ইমেজ ডিফাইনিং যে ফিচারটা, সেটাকে আসলে সে আমাকে আঙ্গুল দিয়ে দেখা যায় চোখে, যে এইটা হচ্ছে আমার ইমেজ ডিফাইনিং ফিচার, সো প্লিজ ফোকাস অন দিস পার্টিকুলার ফিচার। ঠিক আছে? এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। সো এই ধরনের মানে যেগুলো ইম্পর্টেন্ট ফিচার, সেগুলো এক্সট্রাকশনের জন্য আমরা মেইনলি ফিল্টার ইউজ করি। তো এখানে আমরা আসলে দেখেছি 64টা ফিল্টার। তো আপনি আসলে যত বেশি ফিল্টার ইউজ করবেন নর্মালি, তত বেশি টাইপ অফ ফিচার, তত বেশি টাইপ অফ ইম্পর্টেন্ট ফিচার আসলে সে এক্সট্রাক্ট করতে সমর্থ হবে আসলে। ঠিক আছে? তো এখানে সোফার আপনারা আসলে অ্যাক্টিভেশন ফাংশনের কোনো বিষয় দেখেন নাই, তো এটা আসলে আমি ইচ্ছা করে আসলে আর দেই এখানে আর। তো নর্মালি আসলে এই যে আউটপুটটা যে আসলো, তো এর উপরে আসলে রেলুটা অ্যাপ্লাই করা হয়। তার মানে হচ্ছে যে আপনার এই যে ভ্যালুগুলো যে আছে, এই সব ভ্যালুর উপরই আসলে রেলু অ্যাক্টিভেশনটা আমরা অ্যাপ্লাই করছি এখানে। বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। তো এটাই আসলে বেসিক্যালি মানে কনভলিউশনের বিষয় আসে। তবে বারবার যেটা আমি বলছি যে কনভলিউশনের যে ওয়েট গুলা,
মানে এই যে কনভলিউশনের যে ওয়েট যেগুলো এখানে ভ্যালুগুলো আছে, এগুলো কিন্তু আসলে আমাদের ওয়েট অথবা প্যারামিটার, মানে এগুলো কিন্তু আমরা লার্ন করবো, ঠিক আছে? মানে এগুলো ফিক্স করে দেওয়ার কোনো সুযোগ নেই, মানে আমি আমার নিজের মতো করে এগুলো ফিক্স করবো না। We should randomly initialize these values, and through training and exploration, these weights will be updated to an appropriate weight. ঠিক আছে? তো এই পর্যন্ত আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, পুলিং তো আমরা নেক্সট ক্লাস থেকে বলবো ইনশাআল্লাহ। পুলিং এবং একটা আর্কিটেকচার ফুল দেখবো, সমস্যা নাই। অ্যাটেন্ডেন্সটা আপাতত নিয়ে নিই। আর এমনিতে আপনাদের পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো প্রশ্ন মনে হয় নাই নাকি? আচ্ছা, আর অবশ্যই আমাদের যে ওই ইন্টার অ্যাসাইনমেন্ট ওয়ান যেটা, হ্যাঁ স্যার নেট ছিল না স্যার ওই সময়, শুনতেই পাই না কিছু। না সেক্ষেত্রে একটু একটু দেখে নিন ভিডিওটা আরেকবার, তাহলেই হবে। প্রথম দিকে বলছি, আর প্রথম দিকে না, আমার মাঝের দিকে বলছি। হ্যাঁ স্যার ক্লাস টেস্ট কি এই উইকে আছে না নেক্সট উইকে স্যার? শনিবার আছে ক্লাস শেষ না, আসলে ওই ইন্টার অ্যাসাইনমেন্ট আর কি, সময় বেশি দেওয়া হবে, সময় বেশি দেওয়া হবে, সমস্যা নেই কোনো। তো এটা একটু আপনারা আর কি খেয়াল রাখেন যে আমাদের অ্যাসাইনমেন্ট বিষয়ে, তো আমরা যেন সবাই শনিবার থাকি এই ক্লাস শেষ সময় উপস্থিত, তো ফুল সময়টা দেওয়া হবে আর কি আপনাদেরকে কোয়েশ্চেন সলভ করার জন্য, ঠিক আছে? আর যেহেতু সিআর নাই আর কি, তো কেউ একজন একটু দায়িত্ব নিয়ে পোস্ট করে দিন আর কি, যে আমি যে ইংলিশ অ্যাসাইনমেন্ট ওয়ান যে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি এলএমএস, এর একটু পোস্ট করে দিন কেউ একজন। আচ্ছা আমি আমি আসলে কেউ একজন না বলে কাউকে দায়িত্ব দিয়ে দিই। আচ্ছা এখানে এখানে কে আছে দায়িত্ব নেওয়ার মতো? মানে কে পোস্ট করবেন বলেন তো, ফেসবুক গ্রুপে পোস্টটা করবেন কে? স্যার আমি পোস্ট করতে পারবো, আমি তো ভালো মতো শুনি নাই, বাট যা লিখতে বলে ওটা পোস্ট করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা মানে বিষয়টা হচ্ছে যে অ্যানাউন্সমেন্টে আমি আসলে দিয়ে দিছি, একটা অ্যানাউন্সমেন্ট দিছি। তো এখানে ওই শিডিউল দেওয়া আছে যে আপনার শনিবার পরীক্ষাটা হবে আর কি। তো এটা হচ্ছে শুরু হবে 12:30টার সময় পরীক্ষাটা, আর কোশ্চেনটা হবে হচ্ছে মনে করেন যে 20 থেকে 25 মিনিট লেন্দি, মানে কোশ্চেনের সময়, কোশ্চেন অ্যান্সারের জন্য আপনাদের আসলে 20 থেকে 25 মিনিটের বেশি সময় লাগবে না আসলে, কিন্তু সময় আসলে দেওয়া হবে অনেক বেশি, মানে হচ্ছে পুরো ক্লাস জুড়েই আপনি দেখতে পারবেন আর কি, যেহেতু অ্যাসাইনমেন্ট টাইপের একটা বিষয় এবং ক্লাস অ্যাসাইনমেন্ট, কাজে পুরো ক্লাসই মানে পুরো ক্লাসটা আসলে আপনার একটা পারবেন আর কি, মানে লিখতে আর কি, ঠিক আছে? সো আপনাদের ওই 1 ঘন্টা মানে 1.5 ঘন্টা সময় থাকবে অলমোস্ট। 1.5 ঘন্টা না, ক্লাস কতক্ষণ হয় আপনাদের? 1 ঘন্টা কতক্ষণ? 1 ঘন্টা মনে হয় 30 মিনিট। আচ্ছা 1.5 ঘন্টা, হ্যাঁ। সো অলমোস্ট 1.5 ঘন্টা সময় পাবেন, মানে 1 ঘন্টা 20 মিনিট টাইপের সময় পাবেন। তো এর মধ্যে ওই 20 মিনিটের কোশ্চেনটা আপনাকে অ্যান্সার করে পিডিএফ বানায় সাবমিট করতে হবে। এটা কত মার্কস? এটা ওই যে আমাদের ক্লাস শেষের মধ্যে নরমাল যেরকম মার্কিং থাকে, এটা হচ্ছে এখানে এখানে তো মনে হয় 10 ইন্টু 3 করা হয়েছে মনে হয়, তাহলে মানে আমি কোশ্চেনটা তো 20 মার্কেরই করবো, কিন্তু পরে 10 কভার করবো আর কি। স্যার এট দি এন্ড অফ দ্য ডে তো লাইক সেম জিনিসই হচ্ছে, লাইক সেম ক্লাস টেস্টে দিচ্ছি, জাস্ট টাইমটা বাড়ায়, মানে টাইমটা আরো এক্সটেন্ড করে, তো লাভটা কি? মানে প্যাটার্ন চেঞ্জ করে লাভটা কি হলো? কোনটা বুঝলাম না, কিসের লাভ হলো বুঝিনি আসলে। না স্যার মানে ক্লাস টেস্টের ব্যাপারটা আর কি, যে মানে এট দি এন্ড অফ দ্য ডে লাইক সেম জিনিসই করতেছি, লাইক নর্মালি ক্লাস টেস্টে দিচ্ছি, জাস্ট মিটটা দিচ্ছি না। তো মানে আমাদের যে মাঝখানে যে কনফিউশন ক্রিয়েট করে বা লাইক পরীক্ষার প্যাটার্নটা চেক, মানে মার্ক ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ করা, তো লাভটা কি হবে? আচ্ছা মানে এখানে কোনো লস হয়নি এটা তো শিওর নাকি? কারণ হচ্ছে আপনাদের তো এখন সুবিধা হয়েছে আর লস লস কোনো হয় না, আরো সুবিধা, বাট মানে মাঝখানে যে প্রায় অলমোস্ট 1 উইক 2 উইকস এর মতো কনফিউশন ছিল, সো ওইটা একটু এটা আসলে সর্ট অফ লাইক মানে হচ্ছে আমরা কি করতে পারবো আর কি করতে পারবো না, হ্যাঁ এটা নিয়ে আমরা কনফিউজ ছিলাম আর কি। সো আপাতত সেটা রিজলভ হয়েছে আর কি, মানে আমরা এখন যেটা দিচ্ছি সেটা আমরা করতে পারবো আসলে, মানে ইউজিসি গাইডলাইন কে বেন্ড করে আমরা এইটুকু আমরা করতে পারবো, বুঝতে পারছেন? স্যার যে প্রজেক্টের প্রেজেন্টেশন প্রথমটা স্যার কবে হবে? এটা এখনো ঠিক করে নিয়ে আসলে শনিবার এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো।
স্যার গ্রুপে হচ্ছে ওই টাইমটা আর সিলেবাসটা দিয়ে দিলেই কি হবে? হ্যাঁ, এটা দিয়ে দিলেই হবে। আর একটু একটু বলে দিন আর কি, যে টাইমটা যে আসলে বেশি থাকবে আর কি। হ্যাঁ, অনেকে আবার ভুল ভাবতে পুরো পারে যে হয়তো ক্লাসটা বা টাইম, হ্যাঁ পুরো ক্লাস জুড়েই টাইম থাকবে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, ফাজলে রাব্বি খান। ইয়েস স্যার। মুনাব্বার হোসেন। ইয়েস স্যার। ইয়াকিনি। ইয়েস স্যার। নীরব। ইয়েস স্যার। জাবের। ইয়েস স্যার। আবু আম্মার। স্যার আব্বু আমার নেট প্রবলেম স্যার। নেট কোন আছে? ঠিক আছে, সমস্যা নেই। ইশরাক। প্রেজেন্ট স্যার। ফারজানা। প্রেজেন্ট স্যার। ওকে, ঠিক আছে। ফাহাদ হাসান। ইয়েস স্যার। শাহাদাত হোসেন। নাহিয়ান। ইয়েস স্যার। আবিদুর রহমান। ইয়েস স্যার। রণবীর দেবনাথ। রণবীর দেবনাথ ছিল স্যার, একটু আগে বের হয়ে গেছে স্যার কোনো একটা কারণে, আমাকে বললো যে স্যার দিয়ে দিতে। ঠিক আছে। তারিক আহমেদ। ইয়েস স্যার। আব্দুর রহমান। ইয়েস স্যার। মাহবুব রহমান। স্যার। শাহরুখ আমিন। ইয়েস স্যার। আরাফাত রহমান। ইয়েস স্যার। শোয়েব আদনান। ইয়েস স্যার। হিমায়ের হোসেন। প্রেজেন্ট স্যার। ফারহানা খান। আবু সিয়াম। প্রেজেন্ট স্যার। সাকিনাতে আসছেন। আব্দুল্লাহ নাইম। ইয়েস স্যার। আচ্ছা, কেউ কি বাদ গেছেন? আচ্ছা, সবাই মোটামুটি আসছেন, দুজন ছাড়া। ঠিক আছে, তো আমি যেটা স্যার বলবো যে লাস্ট ভালোভাবে প্রিপারেশন নিয়ে হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার লাস্ট ক্লাসে আমি ছিলাম স্যার, কিন্তু পরে নেট চলে যায় হঠাৎ করে, আর অ্যাটেন্ডেন্স দিতে পারি না স্যার। আর সমস্যা নেই, ওটা আমি রিজার্ভ করে দিব, পরে প্রবলেম নেই, এটা নিয়ে কোনো টেনশন নিলেন না। ওকে স্যার।